ওকে, সো আমরা দেখাচ্ছিলাম আমাদের প্রেজেন্টেশন। ঠিক আছে, তো এখানে আমাদের কন্টেন্ট হচ্ছে এটা: সায়েন্টিফিক আর্টিকেল, পাবলিকেশন, জার্নাল ম্যাট্রিক্স এবং জার্নাল সম্বন্ধে আমরা বেশি জানবো। তারপর আমাদের রিসার্চ করতে গেলে কি কি এথিক্যাল বিষয় আমাদের মাথায় রাখা উচিত সেগুলো নিয়ে জানবো। তো শুরুতে হলো জার্নাল পাবলিকেশন এন্ড ডেটাবেস। তো প্রথম আমাদের কোয়েশ্চেন থাকে যে কোথা থেকে পড়বো, কোথায় সহজে জার্নাল খুঁজে পাবো আমার ফিল্ডের, সেসব নিয়ে আমাদের প্রথম কোয়েশ্চেন থাকে। একটা আইডিয়া আসলে বা আইডিয়া জেনারেট করবো, আমি আর্টিকেল পড়তে চাই। ওকে, সো অ্যাজ এ বিগিনার যারা আমরা থাকি বা বিগিনার যারা রিসার্চ করে তাদেরকে আমরা সাজেস্ট করি একটা ওয়েবসাইট যেটা খুব সহজেই পছন্দের ফিল্ডের জার্নাল খুঁজে পাওয়া সম্ভব এবং সেখান থেকে আর্টিকেল খুঁজে পাওয়া যায়। সেটার নাম হলো শিমাগো জার্নাল র্যাঙ্কিং, বা শর্ট ফর্মে আমরা বলি SJR। অনেকে নাম শুনেছেন, অনেকে হয়তো শুনেন নাই। কে কে শুনেছেন হাত তোলেন তো। SJR, শিমাগো জার্নাল র্যাঙ্কিং, নাম শুনেছেন না? সাকিব ভাই শুনেছেন? যারা মোটামুটি রিসার্চের সাথে থাকে তারা অনেকেই জানে। ওকে, থ্যাংক ইউ। আর বাকিরা যারা জানেন না এটা জেনে নেন আজকে। আমার শিমাগো জার্নাল র্যাঙ্কিং, এখানে যে হয় যে ওদের একটা ম্যাট্রিক্স আছে। ম্যাট্রিক্স মানে হচ্ছে, ধরেন কি বলবো আমি, র্যাঙ্কিং যে তারা করবে সেটার কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ? সেই ক্রাইটেরিয়া বেসিসে ওরা র্যাঙ্কিং করে। জার্নাল বিভিন্ন ফিল্ড অনুযায়ী করে, ফিল্ড মিলিয়ে কেমন কি সেটা করে। যেমন এখন এখানে যে জি, দেখা যাচ্ছে স্যার। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। সো এখানে যে লিস্টটা আছে এটা হলো ওভারঅল সব ফিল্ড মিলিয়ে সব জার্নাল যেগুলো আছে সেগুলো। হ্যাঁ, এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন CA ক্যান্সার জার্নাল ফর ক্লিনিশিয়ান। সো এখানে যদি আমি ক্লিক করি, এটা দিলাম, বা আমি এখানে ব্যাক গিয়ে আমি একটা নতুন ট্যাব ওপেন করি, হ্যাঁ, পেন্ডিং ইন নিউ ট্যাব, যাতে আমার এই পেজটা পরে আমি ব্যাক করে যেতে পারি। সো CA ক্যান্সার জার্নাল ফর ক্লিনিশিয়ান, কান্ট্রি অফ অরিজিন দেখতে পারলেন, সাবজেক্ট এরিয়া অর্থাৎ এটা কোন ক্যাটাগরি বা ফিল্ডে পরে আপনারা দেখতে পাচ্ছেন, মেডিসিন, হেমাটোলজি, অনকোলজি, হ্যাঁ, পাবলিশার কে। এখানে কিছু ম্যাট্রিক্স এর নাম আছে, এগুলো আমি আপনাদেরকে পরে বলছি। তো এখান থেকে দেখেন হোম পেজে যাওয়া যাবে, ইনফরমেশন হোম পেজে আপনি আরামসে চলে যেতে পারেন। তো এখানে দেখেন এই যে জার্নাল, এটা সেই ক্যান্সার জার্নাল, দেখেন ইম্প্যাক্ট ফ্যাক্টর দেখছেন 232। ইম্প্যাক্ট ফ্যাক্টর কি এটা আপনাদের পরে বলবো, কিন্তু যারা জানেন তারা দেখেন 232 ইম্প্যাক্ট ফ্যাক্টর, হেভি, অনেক প্রেস্টিজিয়াস জার্নাল। সো এখানে তার মানে ওভারঅল এটা হলো একটা টপ জার্নাল। এখন এখানে আপনি আপনার ফিল্ড অনুযায়ী আপনি দেখতে পারেন অল সাবজেক্ট এরিয়াস লেখা আছে। এখান থেকে যে কোনো একজন একটা ফিল্ডের নাম বলেন, আপনার পছন্দের ফিল্ডের মেসেজে বলেন। আপনাদের আপনার পছন্দ মানে ডিসিপ্লিন বা ফিল্ডের নাম, এগ্রিকালচার, বিজনেস, হ্যাঁ। সেখানে দুইটা জিনিস আছে, একটা এগ্রিকালচার এন্ড বায়োলজিক্যাল সায়েন্স, এখানে বিজনেস এন্ড ম্যানেজমেন্ট আছে। So আমরা এগ্রিকালচার এন্ড বায়োলজিক্যাল সায়েন্সে যাই। যাওয়ার পরে এই দেখেন আরো আছে, মানে সাব ক্যাটাগরি, অল সাবজেক্ট ক্যাটাগরিজ। এগ্রিকালচার বায়োলজিক্যাল সায়েন্সের আন্ডারে কি ক্যাটাগরি আছে দেখেন: এগ্রিকালচার, বায়োলজিক্যাল সায়েন্স, ক্রপ সায়েন্স, অ্যাকোয়াটিক সায়েন্স, হর্টিকালচার, ইনসেক্ট সায়েন্স, প্ল্যান্ট সায়েন্স, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। সো এখানে একদম ডিরেক্টলি এগ্রিকালচার বিজনেস নামে কিছু নাই, বাট আমরা হয়তো এখানে এখানে মিসেলিনিয়াস এর গিয়ে দেখতে পারি, হ্যাঁ, বা ম্যাট্রিক্স। এখানে দেখেন ওই ক্যাটাগরিতে টপ কোনগুলো আছে দেখেন: এনপিজে, বায়োডাইভার্সিটি, জার্নাল অফ এগ্রিকালচার ইকোনমিক্স আছে, জার্নাল অফ ফিউচার ফুডস, অনেক কিছু আছে দেখেন, ফাঙ্গাস, এরকম। সো এখানে যদি হয়তো এগ্রিকালচার বিজনেস আমাদের একটু এখান থেকে খুঁজে বের করতে হতে পারে যে কোনটা আছে। ইন্টারন্যাশনাল জার্নাল অফ এগুলো এগ্রিকালচার বায়োসায়েন্স, বিজনেস থেকে বায়োসায়েন্স।
তখন ধরেন আপনি এখান থেকে ফিল্ডে হয়তো খুঁজে আমি পাচ্ছি না, ঠিক আছে? তো আমি কি করতে পারি, আমি যদি এখান থেকে না খুঁজে পাই, তাহলে কোনো কারণ নেই, আপনি এখানে সার্চ দিতে পারেন এগ্রিকালচার বিজনেস থেকে আমি এখানে সার্চ দেওয়ার সুযোগ আছে। এখানে দেখেন এগ্রিকালচার এন্ড হিউম্যান ভ্যালুস আছে, কেমিক্যাল বায়োটেকনোলজি আছে। তো আমি এখানে একটাতে ঢুকে যাই, দেখি কি বলতেছে। অ্যাগ্রোনমি এন্ড ক্রপ সায়েন্সের ক্যাটাগরি, হ্যাঁ, অর্গানিক এগ্রিকালচার, এই কিছু নামে ওরা আছে আর কি। এগ্রিকালচার বিজনেস লেখে আমি যদি সার্চ দিই, তো আমি এটাকে শর্ট করে যদি এগ্রি বিজনেস দিই, দেখি কি আছে। এগ্রি বিজনেস, এই যে এগ্রি বিজনেস নামে একটা আছে। আরো এরকম মানে আপনার একদম এক্সাক্ট নামে যে থাকবে তা না, হয়তো এই যে ধরেন এগ্রিকালচার এন্ড ফুড ইকোনমিক্স, এটা তো হয়তো এগ্রি বিজনেস এসে নেয়। জার্নাল অফ ইন্টারন্যাশনাল ফুড অ্যান্ড এগ্রি বিজনেস মার্কেটিং আছে, ডিরেক্ট এগ্রি বিজনেস নামে একটা আছে। ক্লিক করি, অসুবিধা নেই, আমি দেখি আর কি। হ্যাঁ, দেখলাম যে এই যে জার্নাল, তার মানে আমি এখানে খুঁজে পেলাম। আমি হোম পেজে গিয়ে এটা দেখতে পারবো, কোনো সমস্যা নেই। তারপর যদি আমি আর্টিকেল পড়া দরকার আমি পড়তে পারবো। তারপর ধরেন এখানে আমি আবার অন্য একটাতে গেলাম, অন্য একজনের ক্যাটাগরিতে গেলাম, লেটস এ অ্যাকাউন্টিং এর, হ্যাঁ। সেখানে দেখি অ্যাকাউন্টিং রিলেটেড কি আছে। এদিকে অ্যাকাউন্টিং রিলেটেড কিছু নাই, হয়তো অন্য নামে আমাদের থাকতে পারে, বিজনেস এর থাকতে পারে, বিজনেস ম্যানেজমেন্ট, সরি আছে বিজনেস ম্যানেজমেন্ট এন্ড অ্যাকাউন্টিং, হ্যাঁ। তো এখান থেকে অল সাবজেক্ট ক্যাটাগরি যে অ্যাকাউন্টিং আছে। কিছু কিছু ফিল্ড হয়তো আপনি ডিরেক্টলি ক্যাটাগরি খুঁজে পাবেন, কোনোটা হয়তো ডিরেক্টলি ক্যাটাগরি নাই, কিন্তু সার্চ করে আমি পাবো জার্নাল অফ ফাইন্যান্স, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স, এগুলো সব হচ্ছে অ্যাকাউন্টিং এর, জার্নাল অফ অ্যাকাউন্টিং এন্ড ইকোনমিক্স। পেজে গেলে আপনি পাবেন, ঠিক আছে। পাবলিশার যে আছে এগুলো আপনি যে কোনো কিছু আপনি এখান থেকে প্রত্যেকে খুঁজে দেখবেন, হ্যাঁ, অসুবিধা নেই। আমি এখানে লিঙ্ক দিয়ে রাখতেছি হোম পেজে গিয়ে। সব একই সিস্টেম, এমন না যে প্রত্যেকের জন্য আমার আলাদা আমি আর দেখালাম না, কারণ সব ফরম্যাট তো এক। এমন না যে ওইটা আলাদা এটা আলাদা। তো আপনারা এখানে বাকি যারা আছেন তারা একটু কষ্ট করে দেখে নেবেন, হ্যাঁ, প্রত্যেকের জন্য। বা এখানে সার্চ দিতে পারেন, লেটস এ সোশ্যাল সাইকেল, সোশ্যাল পার্সোনালিটি আর সোশ্যাল সাইকোলজি, দেখছেন? তো এইটা কেন বললাম, এই ওয়েবসাইটটা হলো সহজে খুঁজে পাওয়ার জন্য, খুবই ফ্রি ওয়েবসাইট, সহজে খুঁজে পাওয়া যায়। আর কিছু এগুলাকে আমরা বলি ডেটাবেস, হ্যাঁ, বা ইন্ডেক্সিং করে আর কি, জার্নাল ইন্ডেক্সিং করে। আরো এরকম আছে হলো স্কোপাস, স্কোপাস আছে, ওয়েব অফ সায়েন্স আছে। সো স্কোপাস এবং ওয়েব ওয়েব অফ সায়েন্সে, বিশেষ করে ওয়েব অফ সায়েন্সে যেটা হয়, যেগুলা পেইড, তো তো অনেক সময় আমরা সহজে ওখান থেকে খুঁজে পাই না, তবুও আপনারা হয়তো দেখতে পারেন, যেমন ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, এখান থেকে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ, এই যে ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নালিস্ট, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এছাড়া আরো কিছু আছে সম্ভবত এখানে, দাঁড়ান একটু দেখি। এই যে পপুলার ডেটাবেস, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এর জন্য IEEE এক্সপ্লোর আছে। আমি প্রত্যেকটা একটু একটু করে দেখাই। মানে SJR ওয়েব অফ সায়েন্স এগুলো হচ্ছে সবকিছুর জন্য মাল্টি ডিসিপ্লিনারি। আর স্পেশালাইজ কিছু আছে প্রত্যেকের ফিল্ড অনুযায়ী, যেমন পাবমেড হলো শুধুমাত্র মেডিকেল ফিল্ডের, সরি, পাবমেড, ঠিক আছে। IEEE এক্সপ্লোরের নাম আপনারা অনেকে শুনেছেন, এটা হলো সোশ্যাল সায়েন্স বেসড, মানে মোস্তাফিজ ভাই কি বললেন? Sorry. ও সোশ্যাল সায়েন্সের ফিল্ডের জন্য এই যে এগুলো আছে, যে জেস্টর আছে, স্কোপাসে আপনি দেখতে পাবেন, স্কোপাসের মধ্যেও আছে। স্কোপাসে সব ফিল্ডের আছে, স্কোপাস মানে স্কোপাস না, সরি, SGR যেটার কথা বললাম, এটাতে সব ফিল্ডের আপনি দেখতে পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন না? এখানে আপনি সব ফিল্ডের দেখতে পাবেন, এই যে দেখেন, দেখি, এই যে সোশ্যাল সায়েন্স আছে, হ্যাঁ, ডিরেক্টলি আপনি এখান থেকে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। SGR আপনারা একটু নিজেদের মতো এক্সপ্লোর করবেন। আর এছাড়া IEEE এক্সপ্লোর আছে, জেস্টর আছে, এগুলোর আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। যে ওয়েব অফ সায়েন্স, আপনি এখানে জার্নালের নাম বা আর্টিকেলের নামও দিতে পারেন, অথবা আপনি এখানে গিয়ে হয়ে গেল মাস্টার জার্নাল লিস্ট, গেলাম এখানে। এখান থেকে আপনি তো SGR দেখলেনই। তো এই যে এখানে
বেশ কিছু ক্যাটাগরি আছে, এগুলোকে বলে সায়েন্স। দেখেন ওয়েব অফ সায়েন্সের সোশ্যাল সায়েন্স, আর্টস, হিউম্যানিটিস, তারপর হচ্ছে সায়েন্স সাইটেশন ইন্ডেক্স, এক্সপেন্ডেড, ইমার্জিং সোর্সেস, এই চারটাতে আপনি পাবেন জার্নাল আপনার পছন্দ মতো। ঠিক আছে, সোশ্যাল সায়েন্স আছে, আর্টস, হিউম্যানিটিস, সায়েন্স, এখানে ক্যাটাগরিটা অল্প করে দেওয়া আছে। তো লেটস এখানে ধরেন আর্টস এন্ড হিউম্যানিটিস পেয়ে যেতে চাইতে, আর IEEE এক্সপ্লোর তো বেশ ঝামেলা করতেছি। এখানে ধরেন এই যে স্টোর দিলাম আমি, এগুলো দিয়ে নামগুলো দিয়ে দিব, আপনারা সার্চ করলেই পাবেন। এই যে বাই সাবজেক্ট, জার্নালস এন্ড বুকস, বাই টাইটেল আছে, সাবজেক্ট আছে। দেখেন এই যে ব্রাউজ বাই সাবজেক্ট, এরিয়া অফ স্টাডিজ দেখেন আর্টস, বিজনেস, ইকোনমিক্স, সবকিছু এখানে আছে। তো এটার আমি দিয়ে দিচ্ছি লিঙ্ক, বাট এগুলো আমি যে দিয়ে দিলে আপনি এখানে যেটা বেজে সার্চ করলে আপনারা পাবেন, অসুবিধা নেই। আমি আর্ট অ্যান্ড হিস্ট্রি দিলাম, এই যে IEEE এক্সপ্লোর, ঠিক না? এখানে আপনারা জার্নাল অ্যান্ড ম্যাগাজিন সার্চ করেন, ধরেন মেকানিক্যাল, এই যে জার্নালস জেস্টার দেখছেন, এইসব নামে আছে। তো এখানে আপনারা খুঁজে খুঁজে নিজেদের মতো করে মানে পাবেন। ঠিক আছে, আচ্ছা। তবে সবচেয়ে বেস্ট হলো SDR, একদম সহজ আর কি। এগুলো দেখলে আপনার একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট SDRটা একদম ইজি, হোয়াট এভার। সো তাহলে এখন আমরা ডেটাবেস দেখলাম বেশ কিছু, এখন আমরা জার্নাল চলে যাব। ধরেন লেটস আমি SDR এ গিয়ে একটা জার্নালে চলে SDR, একটা জার্নাল নাম সার্চ করলাম, এটার নাম হিলিয়ন। এটা কেন সার্চ করলাম? এটা মাল্টি ডিসিপ্লিনারি জার্নাল, এটাতে আর্টস, সোশ্যাল সায়েন্স, দেখেন মাল্টি ডিসিপ্লিনারি, ম্যাথমেটিক্স, ইঞ্জিনিয়ারিং, বায়োলজিক্যাল সায়েন্স, পাবলিক হেলথ, সবাই পাবলিশ করতে পারে, বুঝতে পারছেন? বা এগ্রিকালচার, মানে আপনারা যে যে ফিল্ডের নাম বলেন অধিকাংশ ফিল্ডেরই, 90% ফিল্ডেরই লোকজন এখানে পাবলিশ করতে পারে। একটু মানে অবশ্যই একটু ডিফিকাল্ট, কারণ একেবারেই তো সেখানে মোটামুটি ভালো মানের জার্নাল। আচ্ছা, এখন কথা হলো আহ যেটা বলে যে আমি এখানে বলছি যেটা ভালো মানের জার্নাল বললাম, ঠিক না? তো ভালো মানের জার্নাল আমি কেন বললাম সেটা আপনাদেরকে বলি। তো একটা জার্নাল ভালো কি খারাপ এটার জন্য বেশ কিছু ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? বেশ কিছু ম্যাট্রিক্স আছে, আহ, এটাকে আমরা বলি, বেশ কিছু ম্যাট্রিক্সের মধ্যে সবচেয়ে যেটা ওয়াইডলি ইউজ হয় সেটা হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারপর ইউজ হয় H-ইন্ডেক্স, সাইড স্কোর, কোয়ার্টাইল র্যাঙ্কিং বলে। তো এই ম্যাট্রিক্স গুলোর কাজ কি? আপনাকে বোঝানো যে জার্নালটা কেমন কোয়ালিটির। তো দেখেন এখানে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা কিভাবে ক্যালকুলেট হয় এটা আমি আপনাদেরকে বলি সোজা সোজা ভাষায়, যে এখানে ক্যালকুলেশনটা আছে। 2 বছর একটা জার্নালে যত আর্টিকেল পাবলিশড হয় এগুলার তো সাইটেশন হয়, ঠিক না? তো 2 বছরে একটা পার্টিকুলার জার্নালে যতগুলো সাইটেশন হয়েছে, লেটস সে 2022 সালে যত সাইটেশন হয়েছে লেটস সে 200 সাইটেশন, এবং 2023 সালে সাইটেশন হয়েছে লেটস সে 200 সাইটেশন বা 100 সাইটেশন, টোটাল ধরেন 400। এখন এইটাকে আমরা ভাগ করবো হলো ওই 2 বছর যতগুলা আর্টিকেল পাবলিশড হয়েছে ওই জার্নালে, লেটস সে ধরেন ওইখানে 50টা আর্টিকেল পাবলিশড হলো, ঠিক আছে? সো এখানে আমরা তাহলে কিভাবে আমরা এটা পাবো ইম্প্যাক্ট ফ্যাক্টর? লেটস সে 300টা 300টা হচ্ছে সাইটেশন টোটাল 2 বছরে হলো, এটাকে আমরা ভাগ করব যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে, আর্টিকেল, নাম্বার অফ আর্টিকেল, তাহলে এর ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়ে যাবে 6। এভাবে হলো ইম্প্যাক্ট ফ্যাক্টরটা ক্যালকুলেট করে। এবং যেহেতু সাইটেশন মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর যত বেশি, আপনি দেখেই বুঝতে পারছেন, যেহেতু সাইটেশনটা উপরে আছে তার মানে বেশি সাইটেশন হওয়া মানে সেই জার্নালটা বেশি ভালো, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা র্যাঙ্কিং আছে, এটাকে বলে H-ইন্ডেক্স, ঠিক আছে? এটা একটু বোঝাটা একটু কমপ্লিকেটেড, তো এটা নিয়ে খুব বেশি আপাতত জাস্ট মোটামুটি শোনেন, পরে বোঝার চেষ্টা করেন। এগুলা মানে বেশি করতে একটু কমপ্লেক্স হয়। তো H-ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেট করে? একটা জার্নালের H-ইন্ডেক্স 10 মানে ওই জার্নালে অন্তত 10টা আর্টিকেল আছে। আচ্ছা, আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি কেটে যাচ্ছে মাঝে মাঝে? বলেন তো, কেটে কেটে যাচ্ছে নাকি, না ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? একটু জিনিসটা কনফিউজ আছে। শুনতে পাচ্ছি ভাইয়া। আচ্ছা, আমার এখান থেকে আবার মাঝে মাঝে মেসেজ একটু স্লো যাচ্ছে কেন আমি জানি। ওকে, তো একটা জার্নালের H-ইন্ডেক্স 10 মানে ওই জার্নালে অন্তত 10টা আর্টিকেল আছে যাদের প্রত্যেকের সাইটেশন 10, অন্তত 10টা আছে।
তার মানে ওই জার্নালে হয়তো 100টা আর্টিকেল থাকতে পারে, কিন্তু অন্তত 10টা আর্টিকেল আছে যাদের মিনিমাম সাইটেশন 10। লেটস সে কিভাবে আমি এটা ক্যালকুলেট করি আপনাদেরকে যদি বলি। ও না, সরি, ভুল দিলাম। এটা ভুল দিছি। আচ্ছা, এইভাবে হবে না, এটা অন্যভাবে। লেটস এর মধ্যে 100টা ধরেন আর্টিকেল আছে। সো এর মধ্যে কোনো আর্টিকেলের সাইটেশন হলো আপনার 3, 4, 5 এরকম থাকতে পারে, কিন্তু 10টা আর্টিকেল আছে যাদের সাইটেশন 10 অথবা তার বেশি। ঠিক আছে, সো এখানে এমন হবে বিষয়টা যে হয়তো কোনোটার সাইটেশন 11, কোনোটা ধরেন 15, 25, 100, তারপর ধরেন 74, 10, 19, 12। দেখি কয়টা দিলাম, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 36, 49 দিলাম। আর বাকি যেগুলো আছে এগুলো ধরেন 10-এর কম। তার মানে এখানে হবে ব্র্যান্ড হবে ধরেন 90 দিলাম, 1 মিনিমাম, 1 বা 0, ম্যাক্সিমাম 9। আচ্ছা, সো এটা দেখেন, এটা দেখলে আপনারা বুঝবেন যে এখানে আমার আর্টিকেল আছে টোটাল 100টা। তো এখানে 10টা এরকম আর্টিকেল আছে যাদের সাইটেশন মিনিমাম 10 বা তার বেশি, আর বাকি যেগুলো আছে তাদের সাইটেশন হচ্ছে 10-এর কম। এই জন্য এই জার্নালটাকে আমরা বলবো এই জার্নালের এইচ ইন্ডেক্স হচ্ছে 10। তার মানে মিনিমাম তাদের থাকতে হবে ইচ হ্যাজ বিন সাইটেড। এই যে দেখেন, H index of 10 has published 10 papers that have each been cited at least 10 times. আর মিনিমাম 10 বা তার বেশি হতে পারে। এখন এই আর্টিকেলের H index 11 কখন হবে জানেন? যখন ওর 11টা আর্টিকেল থাকবে যাদের প্রত্যেকের সাইটেশন মিনিমাম 11 অথবা তার বেশি। তখন আর শুধু 10 থাকলে হবে না, তখন এই একটা আর্টিকেল তখন যেটা হবে, কারণ এই যে 10টা আমি লিখলাম, এখানে 11 নাম্বারটা সাইটেশন হবে হলো 11-এর বেশি। এখানে যে 10 আছে এটার সাইটেশনও আমার অ্যাটলিস্ট 11 বা তার বেশি থাকতে হবে। ঠিক আছে, সেটা 11 হইতে পারে, 100 হইতে পারে, বাট প্রত্যেকের দেখেন 11-র কম না। কারো সাইটেশন কিন্তু 11-র কম না, মিনিমাম 11, ঠিক না? 11-র বেশি হতে পারে কিন্তু 11-র কম হবে না, অ্যাটলিস্ট 11টা আর্টিকেল। আবার এটার এইচ ইন্ডেক্স যখন আমি 12 বলবো, তখন কি হইতে হবে ধরেন, মানে যেইগুলা আছে এগুলো প্রত্যেকটা 12টা, মানে মিনিমাম 12 সাইটেশন হইতে হবে, এর বেশি হইতে হবে, মানে হইতে পারে কিন্তু কম হবে না। ঠিক আছে, দেখছেন 11-র প্রত্যেকটাকে আমি 12 বানিয়ে দিলাম, মিনিমাম 12। এবং এরকম 12টা আর্টিকেল আছে দেখেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। ঠিক আছে, তার মানে 13 যখন হবে তখন মিনিমাম 13 বেশি হতে পারে। এই জায়গাটা বুঝতে পারছেন ক্লিয়ারলি, এইচ ইন্ডেক্স? এটা দ্বারাও তাহলে আমরা বুঝতে পারি যে তার প্রেস্টিজিয়াস, মানে আর্টিকেলটা কেমন প্রেস্টিজিয়াস। যেমন এখানে আপনারা যদি যান দেখেন, এটার এইচ ইন্ডেক্স 115। এইটাতে কিন্তু মিনিমাম কয়েক হাজার আর্টিকেল আছে পাবলিশড, কিন্তু মিনিমাম 115টা আর্টিকেল আছে যাদের প্রত্যেকের সাইটেশন 115 বা তার বেশি। ঠিক আছে, এই জন্য এটার এইচ ইন্ডেক্স 100, মানে এরকম। সো এইচ ইন্ডেক্স যত বেশি আমরা বুঝতে পারবো সেই আর্টিকেলটা তত প্রেস্টিজিয়াস। ওকে, এরপর একটা গেল সাইট স্কোর। সো এই ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় কে? ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয় হলো ওয়েব অফ সায়েন্স। আপনাদেরকে যে ডেটাবেসটা দেখালাম, ওরা একটা পাবলিশিং হাউস, ওয়েব অফ সায়েন্স, এরা হলো ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়। তারপর হচ্ছে এইচ ইন্ডেক্স, এটা কেউ দেয় না, র্যান্ডমলি এটা মানে পাবলিশ করে আর কি, আর কি।
তো সাইট স্কোর দেয় কে? সাইট স্কোর দেয় স্কোপাস নামে একটা ওয়েবসাইট আছে, স্কোপাস। এটা হলো এলসিবিআর যে পাবলিশার আছে, সেই পাবলিশারের ডেটাবেস, তাদের এখানে জার্নাল আছে এবং তারা এই মানে ম্যাট্রিক্সটা দেয়। এটার কাজ কি? এটার কাজ হলো 3 বছর। ইম্প্যাক্ট ফ্যাক্টর যেমন 2 বছরের টোটাল সাইটেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আর্টিকেলস পাবলিশ ইন 2 ইয়ার্স, 2 বছরে। সাইট স্কোর 3 বছরে যত সাইটেশন হয়েছে ওই জার্নালে, সেটাকে ভাগ করে 3 বছরে যতগুলো আর্টিকেল পাবলিশ হয়েছে, সেমি কাইন্ড অফ। ঠিক আছে, তাই এটা হলো এরকম। আর কোয়ার্টাইল র্যাঙ্কিং কি? কোয়ার্টাইল র্যাঙ্কিং হলো একটা পার্টিকুলার ফিল্ডে, এখানে যে আপনাদেরকে আমি দেখালাম যে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ড, এই দেখেন মাল্টি ডিসিপ্লিনারি, আমি এখানে ক্লিক করি মাল্টি ডিসিপ্লিনারি, দেখেন এখানে আর্টিকেল টোটাল আছে এই ওয়েবসাইটে 213টা আর্টিকেল আছে। তো এই 213টা আর্টিকেলকে 4টা কোয়ার্টারে ভাগ করে। তাহলে যদি আমি 200টা বলি তাহলে 50 করে এক একটা কোয়ার্টার, ঠিক না? 50 50 মানে 1 থেকে 50 একটা কোয়ার্টার, 51 থেকে 60 একটা কোয়ার্টার, 100 থেকে সরি 51 থেকে 100 একটা কোয়ার্টার, 101 থেকে লেটস বা একটু বেশি হবে 213 যেহেতু, তার মানে হয়তো 52 পর্যন্ত, তারপরে 104 পর্যন্ত, এরপরে আপনার কত 156 58 কত, হ্যাঁ এরকম 158 বা এরকম একটা কোয়ার্টার, এরপরে গিয়ে 213। তার মানে 4টা কোয়ার্টারে ভাগ করে। তো টপ 25% যারা আছে 1 থেকে ধরেন লেটস 53 54 বা যেটা হোক, তাদেরকে আমরা বলি Q1। তারপরে 56 থেকে ধরেন 62 মানে সেকেন্ড কোয়ার্টার Q2, থার্ড কোয়ার্টার Q3, ফোর্থ কোয়ার্টার Q4। তো আমরা কোয়ার্টার র্যাঙ্কিং দেখে আপনারা অনেকে শোনেন যে Q1 জার্নাল, Q2 জার্নাল বলি। তো এখানে বলতে পারি যে ওই ফিল্ডে, পার্টিকুলার ফিল্ডে ওই জার্নালটা কেমন প্রেস্টিজিয়াস। এখানে আপনারা দেখতে পারবেন যে 213 যেহেতু আছে, তো আমরা গিয়ে একটু চলেন দেখি এখানে। দেখছেন, এই যে দেখেন, দেখেন 52 নাম্বার শেষ, 53 নাম্বার থেকে Q2 শুরু। আবার আপনারা যদি এখানে যান দেখতে পারবেন, এই যে দেখেন 105 নাম্বার থেকে Q3 শুরু, ঠিক না? এরকম। এবং এটা কিন্তু পার্টিকুলার ফিল্ডে। এখন আমরা আছি মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডে। তো আপনারা যদি অন্য ফিল্ডে যান, সেটা আপনি দেখবেন যে সে এরকম। এবং এইখানে এই জন্যই এরকম দেখছেন, তার মানে এক একটার এক এক রকম ব্যাপার থাকে। তো দেখেন এইখানে আপনারা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এই ফিল্ডে আমি একদম প্রথমটাতে যাই, এই ফিল্ডে প্রথম মানে মাল্টি ডিসিপ্লিনারি ফিল্ডের প্রথম আর্টিকেলটাতে যাই, নেচার। ঠিক আছে, আর আমি হলো ডিসিশন সায়েন্স, না ডিসিশন সায়েন্সে আমি এখানে ধরেন স্ট্যাটিস্টিক্স বা এই রিলেটেড একটাতে যাই। এটা কিন্তু Q1 জার্নাল, হ্যাঁ এটা হলো ম্যাথমেটিক্স রিলেটেড, স্ট্যাটিস্টিক্স ম্যাথমেটিক্স ফিল্ডের টপ জার্নাল। তো আমি এখানে গেলাম, এখান থেকে হোম পেজে চলে গেলাম, আর এটার হোম পেজে চলে গেলাম। হ্যাঁ, এখানে আমাদের জার্নাল লেখা আছে। হ্যাঁ, ওরা ম্যাট্রিক্স ট্যাট্রিক্স কিছুই দেয়নি, ম্যাট্রিক্স ট্যাট্রিক্স কিছু দেয়নি, ম্যাট্রিক্স কিছুই দেয় নাই। আমি এখানে অন্য একটা জার্নালে যাই, নাম সব স্ট্যাটিস্টিক্সে দেখি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন না, যে আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে। আমি আইএমস ইম্প্যাক্ট ফ্যাক্টর লিখে সার্চ করি, আইএমস ইম্প্যাক্ট ফ্যাক্টর, আইএমস সরি এটার নাম হলো কি, অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্স, না অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্স ইম্প্যাক্ট ফ্যাক্টর লিখে সার্চ। যদি এটা অনেক সময় প্রুভ হয় না, যে 4.90, আর আমি নেচার, নেচার ইম্প্যাক্ট ফ্যাক্টর লিখে সার্চ করি। দেখেন, দেখছেন নেচার ইম্প্যাক্ট ফ্যাক্টর কত 48, আর অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্স এর ইম্প্যাক্ট ফ্যাক্টর কত 4.904। সো আপনারা বলেন তো কোনটা বেশি ভালো? নেচার অবশ্যই। আর কারো কোনো কথা? আর কেউ কিছু বলতে পারেন, মেসেজে বলতে পারেন যে নেচারটা ভালো বেশি নাকি এটা বলে। বা আমি নেচার বাদ দিয়ে যদি আমি আরেকটা দেখি, এখানে ধরেন লেটস সে অন্য একটা পার্টিকুলার ফিল্ডে আমি যাই, এখানে ধরেন মেডিসিনে যাই। হ্যাঁ, মেডিসিনের মধ্যে আমি দেখলাম এই যে এটা আছে মেডিসিনের টপ জার্নাল। সো এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর একটু আগে দেখলাম আপনাদেরকে, এটার ইম্প্যাক্ট ফ্যাক্টর হলো 232। হ্যাঁ, আর
অ্যানালস অফ স্ট্যাটিস্টিক্স এর মাত্র 4.9। তো বলেন তো কোনটা বেশি ভালো? কেউ কি বলতে পারবেন? বা যদি কারো কিছু এই বিষয়ে এটা একটু একটু বলেন, কেউ হ্যান্ড রেজ করেন যে আপনি বলতে চান, তারপরে আমি বলি। সবাই বললো যে মেডিসিন। হ্যাঁ, আর কারো কোনো এর কি বলো অপোজিট আর্গুমেন্ট আছে? অপোজিট আর্গুমেন্ট নাই না? কিন্তু এবার আপনাদেরকে বলি, স্ট্যাটিস্টিক্স আই থিঙ্ক। কেন বললেন মৃণাল কান্তি ভাই, কেন বললেন বলেন? স্ট্যাটিস্টিক্স আপনি বললেন, ওকে, আপনি একটু অপোজিট বলেছেন, সেটা কেন বলেন? মৃণাল কান্তি ভাই একটু বলেন, আনমিউট করে বলেন। উই নিড দিস, হ্যাঁ, আমাদের এরকম অপোজিট চিন্তা করতে হবে, বাট অবশ্যই কেন? সেটা কেন না? ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি হলেই ভালো হবে না, সেটা কেন না আপনি বলেন? আর কি দেখা দরকার? ইমপ্যাক্ট ফ্যাক্টর বেশি হলে যে ভালো হবে তা কিন্তু না, মানে আমাদের সাইটেশনও দেখতে হবে, এইচ ইন্ডেক্স সাইটেশন এই আচ্ছা, জিনিসটা। তো ধরেন আমি ধরেন অ্যানালিসিস অফ মেডিসিনের এইচ ইন্ডেক্সও দেখি। চলেন, আপনি যখন বললেন তাহলে আমি এটাও দেখি, অ্যানালিসিস অফ মেডিসিন। হ্যাঁ, আমি পাশাপাশি দুইটাকে পাশাপাশি রাখি। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আপনারা মনে করতে পারেন সিলি, কিন্তু এই জিনিসটা আপনাদেরকে মানে অ্যাটলিস্ট রিসার্চের ফিল্ডে আপনাদেরকে যেটা করবে যে আপনাদেরকে হেল্প করবে হচ্ছে স্ট্যাটিস্টিক্সের কথা মনে। ভাইয়া আগে কোনটা দেখবো, এইচ ইন্ডেক্স না ইমপ্যাক্ট ফ্যাক্টর? আর সেটা সবকিছু দেখতে পারেন। তো আমি ধরেন সিএ তে গেলাম, সিএ দেখেন, সিএ দেখেন, এই যে দেখেন সি এর এইচ ইন্ডেক্স 223, হ্যাঁ, Q1, এসডিআর 145, আর এটা হলো অ্যানালিসিস অফ স্ট্যাটিস্টিক্স। এসডিআর এটা দেখেন, এসডিআর পরে বলতেছে Q1 202। হ্যাঁ, আর ইম্প্যাক্ট ফ্যাক্টর তো ওইখানে আপনাদেরকে দেখালাম, ইম্প্যাক্ট ফ্যাক্টর কম, এইচ ইন্ডেক্সও কম, কিন্তু বেশ ঠিক না? তো এখন আপনি মৃণাল ভাই বলেন যে তাহলে কোনটা ভালো? এইচ ইন্ডেক্সও কম কিন্তু সি এর থেকে, হ্যাঁ। তারপর আপনার এই কি বলা যায়, সাইটেশনের কথা যে আপনি বললেন, সাইটেশন তো ইম্প্যাক্ট ফ্যাক্টর দিয়ে মেজার হয়, এইচ ইন্ডেক্স দিয়েও মেজার হয়। বলেন, মানে তাহলে এটা আই আলোচনা করেন, থিঙ্ক, ভয় পাবেন না। না না, এসজেআর ইজ বেটার আই থিঙ্ক। আচ্ছা, এসজিআর আপনি বলতেছেন বেটার, তাহলে এসজিআর এ সিএ হলো 145 ক্যান্সারের যেটা, আর এর মাত্র 4। এখন কে ভালো বলেন? ভাই এখন আর বুঝতেছি না, আপনি একটু হেল্প করেন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো এখানে আর্গুমেন্ট আছে যে কোনটা ভালো? একটু বলেন, মানে যে কোনো কিছু আপনার সিলে হইলেও হইতে পারে, আপনার সিলে আর্গুমেন্ট হইতে পারে। মানে রিসার্চ তো এটাই যে আর্গুমেন্ট, আমি একটা বলবো, আপনি একটা বলবেন, হ্যাঁ, তারপরে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে না আসলে এটা না। আপনারা যদি সবই আমার কথা মেনে নেন তাহলে তো সর্বনাশ, তাহলে তো রিসার্চ শিখা হবে না। আর কেউ কিছু বলবেন নাকি না? আচ্ছা, যদি না বলেন তাহলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আহ এখানে আসলে আপনি এই জাস্ট ইম্প্যাক্ট ফ্যাক্টর, এসজিআর, এইচ ইন্ডেক্স, সাইটেশন, এটা দিয়ে আপনি জাজ করতে পারবেন না। কেন পারবেন না জানেন? আহ আমরা যখন কম্পেয়ার করি, আমাদের কম্পেয়ারটা স্ট্যান্ডার্ডাইজ হইতে হয়। লেটস যেমন আপনার কয়েকদিন আগে আমরা দেখলাম যে আহ, কি বলা যায়, না এইভাবে এই উদাহরণটা দেওয়াটা উচিত হবে না, বাট আপনি চিন্তা করেন যে বাংলাদেশে আপনি যদি বেশি চোর বাটপার বা এরকম ডাকাত সন্ত্রাসী খুঁজতে যান, আপনি কোন ধর্মের লোককে বেশি পাবেন বলেন তো বাংলাদেশে? মানে এটা আপনারা অন্যভাবে নিয়েন না কেউ, ওপেন থেকেই আপনারা অ্যান্সার দেন। বাংলাদেশে চোর বাটপার পেলে কোন ধর্মের লোক পাবেন বেশি? মানে এভারেজ আপনি যদি মুসলিম, সিম্পলি চিন্তা করেন, কেজরিওয়াল। মুসলিম ধর্ম, মুসলিম ধর্মে। আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে কোন ধর্মের লোকজনটা চোর বাটপার বেশি পাবেন? সেখানে অবভিয়াসলি হিন্দু ধারা হ্যাঁ, থাকে। অবভিয়াসলি হিন্দু ভাইয়া। এক্স্যাক্টলি। সো এটা কারণ, এখন তার মানে এখন যদি আমরা বাংলাদেশের, আমরা যদি বলি যে মুসলিমরাই খারাপ, বা ইন্ডিয়ানরা যদি বলে যে হিন্দুরাই খারাপ, মানে ইন্ডিয়ার যারা আছে তারা হয়তো বলবে, কারণ সব তো আমার আশেপাশে চোট বাটপার আমি হিন্দু দেখি,
আবার আমরা বাংলাদেশের লোকজন বলবো আমার আশেপাশে চোর বাটপার আমি মুসলিম দেখি, ঠিক না? তো এখানে আমাদের ভুল পারসেপশন। এনে বিষয়টা হলো যে আমার এখানে মানুষই বেশিরভাগ মুসলিম, 90%, ওদের এখানে বেশিরভাগই হিন্দুই আর কি। সো ওইখানে ইন জেনারেল কেউ যদি খুঁজতে যায় তাহলে আহ কি বলে যে হিন্দি পাবে। সো এখানে আমাদের এভাবে আমরা যখন কম্পেয়ার করবো যে কোথায় বেশি, তখন একটা ভুল কম্পারিজন হবে। সো সেম জিনিসটা গোজ টু দিস, যে এই স্ট্যাটিস্টিক্সে বা যারা ফিল করে মানে রিসার্চ করে, এটা এরকম রিসার্চারের সংখ্যা খুবই অল্প গবেষণা হয়। স্ট্যাটিস্টিক্স এত সোজা না। আপনারা তো বুঝেন যে এখানে অনেক বেশি কি বলে ম্যাথমেটিক্যাল ইস্যু আছে। কিন্তু ক্যান্সার এখন খুবই, আপনি যদি বলেন যে টপ মানে একটা ইস্যু, মানে মানে কি বলে যেগুলো কি বলে, ভুলে গেছি আর কি ওয়ার্ডটা। সো সেই ধরনের ইস্যু, কারণ পুরো ওয়ার্ল্ডই সবচেয়ে বেশি হলো ক্যান্সারের মানে মানুষ মারা যাচ্ছে এই সমস্যা, মানে প্রচুর গবেষণা হয়। লোকজন প্রত্যেক ঘরে ঘরে ধরেন কাইন্ড অফ যারা ইয়া নিয়ে কাজ করে, কি বলে বায়োলজিক্যাল সায়েন্সের লোক থাকে বা মেডিসিনের, প্রত্যেকেই কোনো না কোনো ভাবে সে ক্যান্সারের একটা কাজ দেখা যায় সে করে ফেলে। কয়েকদিন আগে তো আপনারা দেখছেন যে ওই সেশন অনেক কাজ বা বায়োইনফরমেটিক্স ম্যাসিভলি। তো যেহেতু এই ফিল্ডে বেশি কাজ হয়, স্বাভাবিকভাবে এই ফিল্ডে বেশি সাইটেশন হয়। বুঝতে পারছেন না? তো এই কারণে এই ফিল্ডের প্রত্যেকটা জার্নালের সাইটেশন অনেক বেশি। সাইটেশন বেশি হওয়া মানে সেখানে এইচ ইন্ডেক্স বাড়বে, ইম্প্যাক্ট ফ্যাক্টর বাড়বে, সবকিছু। স্ট্যাটিস্টিক্স এর ফিল্ডে রিসার্চ অনেক অল্প হয়, যেই কারণে ওখানে সাইটেশন অল্প হবে, ঠিক না? কারণ রিসার্চ বেশি না, সাইটেশনের সুযোগ নেই। তো সেখানে যেটা হয় যে ওই ফিল্ডের ইম্প্যাক্ট ফ্যাক্টর, এইচ ইন্ডেক্স যা আছে আপনি যাই করেন না কেন ম্যাক্সিমাম জিনিসই অল্প থাকে। তো এই জন্যই আমরা এই যে কোয়ার্টাল র্যাঙ্কিংটাকে গুরুত্ব দিই আর কি। যেমন আপনি দেখবেন যে এই মেডিসিন ফিল্ডের Q3 জার্নাল, Q2 জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর এই স্ট্যাটিস্টিক্স ফিল্ড বা ম্যাথমেটিক্স ফিল্ডের Q1 অনেক জার্নালের থেকে, দেখবেন মেডিসিনের 100 নাম্বার যে জার্নালের যে ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, এই স্ট্যাটিস্টিক্স এর 2-3 নাম্বারের এর চেয়ে কম মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর বা অন্য জিনিসগুলো থাকে। দ্যাট ইজ বিকজ এইটা, ঠিক আছে? তো এই জন্য আমরা যেটা করি যে কোয়ার্টাল র্যাঙ্কিং, এখন এই জন্য সবাই বলে যে Q1 Q2 পাবলিশ করতে হবে। এটা কেন বলে? তার কারণ হচ্ছে এটা যে কোয়ার্টাল র্যাঙ্কিং আমরা দেখি যে ওই ফিল্ডে কেমন। সো শুরুতে এই জন্য আমরা যেটা করতে হয় যে আমরা কোয়ার্টাল র্যাঙ্কিংটা রেকমেন্ডেড, আমি বলবো না যে এটাই আপনার করতে হবে। মনে রাখবেন যে রিসার্চ ফিল্ডে কোনো কিছুই আলটিমেট না যে এটাই ট্রু এটাই ফলস। আমাদের স্কেপটিক্যাল থাকতে হবে সবসময়, আমাদের সংশয়বাদী থাকতে হবে, ঠিক আছে? যে হ্যাঁ এটা হতে পারে না হতে পারে। এবং আলটিমেটলি এই কোনো মেজারই আপনার কি বলা যায়, আমরা অ্যাবসলিউটলি আমরা ওদেরকে সঠিক বলে ধরে নিব না যে ওই সবচেয়ে সেরা। কেন জানেন? কারণ এইখানে যারা করে এরা পাবলিশার। যেমন এই যে এই সাইট স্কোর যে দেয়, এটা হলো এলসিবিআর নামে একটা পাবলিশার, আপনারা নাম শুনেছেন। তো ওর নিজের জার্নাল আছে, হ্যাঁ, এবং স্কোপাস যে ইন্ডেক্সিং করে। সো কি বলা যায়, ওর নিজের পাবলিশার। তার মানে যেটা হয় যে পাবলিশার নিজের জার্নাল গুলাকে সহজে ইন্ডেক্সিং করে ফেলে। হয়তো আপনি দেখবেন যে অনেক জার্নাল, এই যে বিশেষ করে আমরা বলি যে কোন জার্নাল ভালো কি খারাপ, এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা পরে করতেছি। আমরা শুরুতে বলি যে কিছু ডেটাবেজ ইন্ডেক্সিং আছে কিনা এটা দেখা। তার মধ্যে একটা হলো SGR, আরেকটা হলো স্কোপাস, আরেকটা হলো ওয়েব অফ সায়েন্স। হ্যাঁ, বায়োলজিক্যাল সায়েন্সের যদি হয় বা মেডিসিনের, তখন আমরা বলি যে পাবমেড ইন্ডেক্সিং থাকা ভালো, SGR, ওয়েব অফ সায়েন্স। তার মানে এই ডেটাবেসে যদি জার্নালটার নাম থাকে আমি খুঁজে পাই, বুঝবো এটা একটা ভালো জার্নাল, মোটামুটি লেজিটিমেট। ভালো বলতে লেজিটিমেট জার্নাল, ভালো খারাপ সেটা পরে। আর যদি না থাকে এই ওয়েবসাইট গুলাতে, আপনি খুঁজে না পান SGR, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা অন্য ফিল্ডের আপনি থাকলে যে যেটার কথা বললাম যে জেস্টর হতে পারে। হ্যাঁ, স্কোপাস আর SGR সবাই দেখাটা ভালো, কারণ এই দুটা মানে সব ফিল্ডের আর্টিকেলই বা সরি জার্নালি তারা ইন্ডেক্সিং করে। ইন্ডেক্সিং মানে ওইখানে তারা স্টোর করে তাদের কিছু মানে ক্রাইটেরিয়া আছে, কোয়ালিটি ইভ্যালুয়েশন, সেই ইভ্যালুয়েশন ক্রাইটেরিয়ার বেসিস করে তারা সেই জার্নালটা ওখানে ইন্ডেক্সিং করে, স্টোর করে রাখে। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা লেজিটিমেট, সে পাস করছে ক্রাইটেরিয়া, ওদের যে ক্রাইটেরিয়া। এখন যেহেতু ওদের ক্রাইটেরিয়া আছে, তার মানে কি? তার মানে এখন কেউ বায়াস হইতে পারে, বায়াস হয়ে সে হয়তো এমন একটা জার্নাল সে ঢুকায় রাখতে পারে যেটা হয়তো আসলে যথেষ্ট ভালো কোয়ালিটি না। যেমন এই যে হিলিয়নের কথা বললাম না, এর কিন্তু কয়েকদিন আগে ওর ইম্প্যাক্ট ফ্যাক্টর হোল্ড করে রাখছিল, ওর বেশ কিছু কোয়ালিটি নিয়ে কোয়েশ্চেন আসছিল। ওয়েব অফ সায়েন্স হচ্ছে ইম্প্যাক্ট ফ্যাক্টর দেয়, সে কিন্তু এটা হোল্ড করে রাখছিল। কিন্তু ও কিন্তু সবসময় Q1 এ থাকে SGR এর মধ্যে বা স্কোপাসে। এটা হলো এলসিবিআর এর কাইন্ড অফ একটা জার্নাল। তো এই জন্য আমরা কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর, এই জন্য দেখবেন যে আমি অ্যানালিসিস ম্যাথমেটিক্সে যখন গেলাম বা স্ট্যাটিস্টিক্সে, আপনি ওদের ম্যাথমেটিক্স বা অনেক অনেক জার্নাল আছে, ওরা ইম্প্যাক্ট ফ্যাক্টর পাবলিশই করেন। ওরা বলে যে না, ইম্প্যাক্ট ফ্যাক্টর আমার মেজার করেন আমার কোয়ালিটি, ওদের নিজস্ব ম্যাট্রিক্স ওরা সিস্টেম চালু করছে। বাট শুরুতে যে বিগিনার এগুলা বলাটা মানে আপনারা একেবারে শুরুতে যেটা করবেন যেগুলা মাথায় রেখেই কাজ করবেন, সমস্যা নেই।
মানে এমন মনে করার কিছু নেই, আচ্ছা ঠিক আছে যেহেতু কোনো ম্যাটার করে না তাহলে আমি বাংলাদেশি জার্নালে পাবলিশ করবো। হ্যাঁ, কিন্তু এরকম করবেন না, ভালো জায়গায় পাবলিশ করতে হবে। আপনি ওইখানের আর্টিকেল দেখলেই তো বুঝতে পারবেন যে আসলে কে কেমন কোয়ালিটির মানে কি বলে যে জার্নাল, ঠিক না? আর্টিকেল পড়তে পারলে আপনি দেখতে পারবেন। ওকে, তাহলে বুঝলাম। এখন কথা হলো, তাইলে আহ হ্যালো, হ্যাঁ, আচ্ছা জার্নাল, এবার জার্নালের মধ্যে আমরা আহ, যেটা দেখবো সেটা হলো, সো এখন আমরা বলছিলাম যে লেজিটিমেট জার্নাল আর একটা হচ্ছে প্রেডেটরি জার্নাল। সো লেজিটিমেট জার্নাল আমরা সেগুলাকেই বলি যাদের মানে প্রপার একটা সঠিক একটা প্রসেস আছে। এখন সঠিক প্রসেস কি? সঠিক প্রসেস একটা, যে জিনিসটাকে আমরা বলি সঠিক প্রসেস, এটাকে বলি আমরা পিয়ার রিভিউ প্রসেস। পিয়ার রিভিউ কি? আমার একটা জার্নাল আমি যখন, সরি, আর্টিকেল যখন জার্নালে সাবমিট করব, তখন আমার মতোই পিয়াররা এই জিনিসগুলা রিভিউ করবে। পিয়ার মানে ধরুন ওই ফিল্ডেরই যারা এই নিয়ে কাজ করে আর কি, তারা রিভিউ করবে, রিভিউ করে তারা কমেন্টস করবে। তো ট্র্যাডিশনালি নিয়ম হলো, আমার মতো বলতে এখন আপনি এটা মনে করলে হবে না যে যে কেউ একজন হয়তো করবে, তা না। ওই ফিল্ডের যে অলরেডি কিছু কাজ করছে, এক্সপার্ট, এরকম লোকজন রিভিউ করবে, এটা নিয়ম আর কি, স্ট্যান্ডার্ড নিয়ম। এবং এই প্রসেসের মাধ্যমে যখন যায়, জার্নাল সাবমিট হয়, রিভিউয়াররা কমেন্টস করে, তারা বলে যে এটা এই ইস্যু আছে, সমস্যা আছে, অথবা এটা জার্নালে পাবলিশ করার যোগ্য। তারা কমেন্টস করার পর তখন একটা আর্টিকেল একসেপ্টেড অথবা রিজেক্টেড হয়। হ্যাঁ, আমি দিলাম দিয়ে দিলেই হয় না। যেমন আমরা রিসেন্টলি আমাদের একটা আর্টিকেল আপনার একসেপ্টেড হয়েছে, এই যে আপনাদেরকে দেখাই, নাম হলো হিন্দু ক্যাথলিক। দেখেন, ডিটেলস এখনো দেয়নি, সেটা পিডিএফ আমরা দিলাম। সেটা ডাউনলোড করি। এটা এখনো ফুল ফ্লেজ ভার্সনটা আসে নাই। এটা পাবলিশ হয়ে থাক, মানে নিচে একটু ডিটেলস আছে কিনা একটু দেখি। ডিটেলস আছে, আর্টিকেল আছে, এই যে দেখেন অ্যাবাউট দিস আর্টিকেল, দেখেন রিসিভ 29 জানুয়ারি 2025। হ্যাঁ, অ্যাকসেপ্টেড কবে হয়েছে দেখেন, 5 ফেব্রুয়ারি 2026। কতদিন লাগলো? 1 বছরের প্রায়, হ্যাঁ 1 বছর লাগলো। এবং অনলাইনে আসছে হলো 14 ফেব্রুয়ারি। তার মানে পুরো একটা বছর আমার আর্টিকেলটা তারা রিভিউ করছে, তারা কমেন্টস করছে, আমরা আবার তাদের কমেন্টের অ্যান্সার করছি, আবার তাদের দেখার পরে আরো কিছু কমেন্টস করছে, আবার অ্যাড্রেস করছে, এরকম করতে করতে 1 বছর পর একটা আর্টিকেল পাবলিশ হয়েছে। এবং এই যে প্রসেস, এটাকে বলে পিয়ার রিভিউ প্রসেস। এবং লেজিটিমেট জার্নাল আমরা বলি এই প্রসেসের মধ্যে দিয়ে গেছে। এবং এটা কিন্তু একটা লেন্দি প্রসেস, কারণ আপনি যখন একজনকে দিবেন আর্টিকেল রিভিউ করতে যখন জার্নালে, তখন কিন্তু এটা তাদের ফ্রিতে তারা কাজ করে, যারা রিভিউ করে টাকা দিয়ে করে না। তো ফ্রিতে যখন করে তখন সে অনেক সময় টাইমলি রিভিউয়ার পাওয়া যায় না। জার্নালে সাবমিট করলাম, অনেকদিন পরে রিভিউয়াররা পায়। রিভিউয়াররা অনেকদিন লাগায় লাগায় কমেন্টস করে, মানে রিভিউ করে, কারণ এত টাইম তো তাদের নাই যে আমি এইটার জন্য ডেডিকেটেড দিব। তো এই কারণে একটা লেন্দি প্রসেস, এই লেন্দি প্রসেস দিয়ে যেতে হয়, এটা হলো নিয়ম। আর যারা এই প্রসেস গুলো ফলো করে না, দেখবেন যে ভুয়া জার্নাল যেগুলো আমরা বলি, এদের কাজ হলো এরা খুব অল্প টাইমে পেপার পাবলিশ করে দেয়। 10-15 দিনে আপনি দেখবেন যে, বা এমন হয় যে 2-3 দিন আপনি দেওয়ার সাথে সাথে 3 দিন পরে আপনার পেপার অ্যাকসেপ্টেড হয়ে অনলাইনে চলে আসে। তো এটা হলো একটা রেড ফ্ল্যাগ। হ্যাঁ, আর কি রেড ফ্ল্যাগ আছে? এই যে আপনাদেরকে একটা লিস্ট দেখাই, ডিয়াস জার্নাল অফ লিস্ট। হ্যাঁ, এই লিস্ট এখন যদিও কাজ করে না, মানে কিছু জার্নালে আছে, কিছু নাই। তো এখানে কি আছে? পটেনশিয়াল প্রেডাটরি জার্নাল, যারা হলো মানে এথিক্যাল প্র্যাকটিস করে না জার্নাল পাবলিশিং এর ক্ষেত্রে, তাদেরকে আমরা পিয়ার রিভিউ, এখানে একটা লিস্ট আছে। তো এই লিস্টের আপনি হয়তো সবকিছু খুঁজে পাবেনও না, কারণ অনেকে হারায় গেছে। ঠিক আছে? আপনি অনেকে দেখবেন যেখানে তারা নাই, অনেকে আছে অবশ্য, দেখি সেখান থেকে পাওয়া যায় কিনা। দেখেন, দেখছেন আর্টিকেল হারায় হাওয়ায় গেছে, কিন্তু ওখানে তো মনে হয় এখন টিকে আছে।
কোনো নাই। বুঝছেন? সবগুলো এরকম বহুত বহুত এরকম ডেড হয়ে গেছে, লিঙ্ক ডেড হয়ে গেছে, ওরা হারায় গেছে ভয়। এখানে যখন ওদের নাম চলে আসছে, আচ্ছা, আমি দেখি যে আমার মেইলে আছে কি। ভুয়া জার্নালদের কাজ কি জানেন? ওরা মেইল করে যে আমার এখানে তুমি পাবলিশ করো। কই চলে গেছে? এই যে কল ফর পেপার, দেখেন সায়েন্টিফিক স্কলার নাম, দেখেন পাইছি একটা। নাম হলো সায়েন্টিফিক স্কলার। হ্যাঁ, এরা কি করে? আপনাকে মেইল করে। যেগুলো প্রেস্টিজিয়াস পাবলিশার ওরা কখনো আপনাকে মেইল করবে না, প্রেয়ার ক্ষেত্রে তারা কিছু করতে পারে, নর্মালি করে না। দেখেন, এই যে দেখছেন লেখা হায়ার ইম্প্যাক্ট উইথ ওয়াইডার ভিজিবিলিটি, দেখেন। এবং এই যে দেখেন অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং ইনফরমেশন, দেখলেন? দেখেন কি, দ্য জার্নাল ইজ রেজিস্টার্ড উইথ ফলোইং অ্যাবস্ট্রাক্টিভ পার্টনার্স, রেড কিউব, ক্রসরেভ, গুগল স্কলার, পোর্টিকো, দেখছেন এগুলার নাম। কিন্তু সে কিন্তু একটার নাম এসজিআর, স্কোপাস এগুলার নাম দেয় না। কিন্তু আমি যদি এই এই জার্নাল গুলোতে যাই, লেটস অ্যাবাউট দ্য জার্নাল, আমি একটু দেখি জার্নাল সায়েন্টিফিক রিপোর্টসে যাই, আর এখান থেকে আমি হিলিয়নে যদি যাই, দেখতে পারবেন অ্যাবাউট জার্নাল ইনসাইট, একটু যাই, দেখেন সাইট স্কোর ইম্প্যাক্ট, আর কোথায় আছে দেখেন, এই যে দেখেন অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং, দেখলেন স্কোপাস, শিমাগো জার্নাল র্যাঙ্কিং, দোয়াজ বলে এটা আছে, আর হলো আপনার পাবমেটে ওইটা আছে আর কি, কিন্তু লেখে নাই। সো মেইনলি এই যে যে টপ আমি যেগুলোর কথা বললাম, সেগুলাতে ইন্ডেক্সিং করা আছে, আপনি ওখানে সার্চ করলে আপনি খুঁজে পাবেন। কিন্তু এই ভুয়াগুলা এগুলা এখানে নাই দেখে ওরা সেগুলোর নামও বলে না, ওরা খালি এইসবের নাম বলে যেগুলোর কোনো আসলে ভ্যালু নেই। এই গুগল স্কলারে পত্রিকার আর্টিকেলের মানে নিউজ পেপারের আর্টিকেল আপনি পাবেন। সো গুগল স্কলার ইজ নট এ লেজিটিমেট ইন্ডেক্সিং ওয়েবসাইট। সো দেখেন, দেখি ওর একটা আমি আর্টিকেল যদি একটু দেখি, দেখেন মাত্র 2-3টা আর্টিকেল সে পাবলিশ করে দিয়েছে তার একটা ইস্যুতে। কিন্তু প্রেস্টিজিয়াস যে পাবলিশার ওরা কিন্তু অনেকগুলা পাবলিশ করে। এখানে দেখি, এই যে মজার জিনিস দেখেন, রিসিভ 27/2, অ্যাকসেপ্টেড দিছে 23/3। কিন্তু এটাও হয়তো সে ভুল দিছে আর কি, আমি শিওর জানি না। সে এটা দিয়ে রাখছে যে উইদিন 1 মান্থে সে পাবলিশ করে ফেলছে। এবং বেশ কিছু তাদের ঝামেলা থাকে। এবং আপনি বাবা আর্টিকেল ফ্রম পাবলিক আপনাকে সে দিয়ে রাখছে কি হচ্ছে। মজার জিনিস দেখেন, মজার জিনিস দেখেন, দেখেন এখানে ও দিছে কি, আমি পাবমেটে গিয়ে দেখার জন্য, মানে আমি টোটালি কনফিউজ হয়ে গেছিলাম যে ও পাবমেটে কিভাবে আছে। ওর নাম কি? ওর নাম হলো জার্নাল অফ হেলথ সায়েন্স রিসার্চ, ঠিক না? ও পাবমেটের কি লিঙ্ক দিছে দেখেন, ইনফরমেশন এটা দেখেন, ইন্টারন্যাশনাল জার্নাল অফ এনভায়রনমেন্টাল হেলথ, দেখলেন ওই লিঙ্ক দিছে। আর কি জার্নাল অফ এনভায়রনমেন্ট এন্ড পাবলিক হেলথ, দেখছেন জার্নাল অফ এয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট। তার মানে ও একটা পাবমেটে লিঙ্ক দিয়ে রাখছে। এখন যে একেবারে কিছু জানে না সে বলবে বাবা পাবমেটে মনে হয় ওদের ইন্ডেক্সিং আছে, কিন্তু সে হয়তো এটা খেয়ালও করবে না। তার মানে দেখেন কত বড় বাটপার এরা। ওরা একটা লিঙ্ক দিয়ে রাখছে, ওখানে র্যান্ডমলি অন্য জার্নালের আর্টিকেল গুলো দেওয়া আছে, পাবলিক হেলথ দেখে হয়তো অনেকে বা হেলথ দেখে অনেকে কনফিউজ হয়ে যাবে। তার মানে এটা হলো এই পরিমাণ বার্তা। সো তাদের বিষয়গুলো কি, তারা ভুয়া এইসব ইন্ডেক্সিং কথা বলে। তারপর ওদের আরো ভুয়া মিয়ে আছে, সেটা কি ওরা মেইলের মাধ্যমে আপনার পেপার নেয় আর কি, মানে সাবমিট করতে বলে আপনাকে। কেউ কেউ বলবে যে হয়তো সিস্টেম আছে, আর ম্যাক্সিমাম বলে যে আমাকে মেইলে সাবমিট করো। কিন্তু লেজিটিমেট যে পাবলিশার আছে ওদের সাবমিট করার জন্য নিজস্ব সাবমিশন সিস্টেম আছে অনলাইনে, সেই সাবমিশন সিস্টেমে আপনি সাবমিট করবেন। এবং ওদের প্রপার গাইডলাইন দেওয়া আছে, আপনার কত ওয়ার্ড হবে আর্টিকেলটার, মানে ফরম্যাটিং এর অনেক ডিটেলস কিছু দেওয়া থাকে। আপনি ওর ডিটেলস না ফলো না করলে আপনার পেপার ইনিশিয়ালি রিজেক্ট করে দিন, অনেক ব্যাপার। তো এগুলো হচ্ছে আমাদের প্রেডেটরির কাহিনী। প্রথমত কি, তারা পিয়ার রিভিউ প্রসেস ফলো করে না, খুব দ্রুত অ্যাকসেপ্ট করে ফেলে। আপনার ডিটেল টাইম লাইন দেওয়া থাকে না। আমাদের যেমন আর্টিকেলটা আপনাকে দেখালাম যে কবে রিসিভ হয়েছে, কবে অ্যাকসেপ্ট হয়েছে, কবে আপনার রিভিশন দেওয়া হয়েছে, কবে অনলাইনে আসছে, ওরা এগুলা কেউ কেউ বলে আর কেউ কেউ এরকম মানে দেয়ও না। অনেকগুলো আছে এখানে, ও হয়তো দিচ্ছে, ও একটু বাটপার তো, বেশি চালাক তো, এই লিঙ্ক দেওয়ার কারণে ও একটু এইগুলা দিছে আর কি। ঠিক আছে, সেরকম ডিটেল মানে ইনফরমেশন গুলা প্রপারলি থাকে না। তারপর ওদের দেখবেন, আপনি আর্টিকেল পড়লে দেখবেন যে অনেক বানান টানান ভুল, হ্যাঁ প্রচুর বানান ভুল আপনি দেখবেন। এবং কোয়ালিটি দেখলে তো আরো সহজে বুঝতে পারবেন যে একদম নর্মাল কোয়ালিটির আর্টিকেল গুলো তারা নিয়ে ফেলে।
কোনো রকম স্ট্যাটিস্টিক্যাল বুকিং স্ট্যাটিস্টিক্যাল মেথড বা এগুলো করে তারা দিয়ে দেয়। ঠিক আছে, এগুলো ক্লিয়ার থাকে, অনলাইনে তারা নেয় না, তারা মেইলের মাধ্যমে নেয়, এই জিনিসগুলো আপনি মনে রাখবেন। এই জন্য সবচেয়ে গুড প্র্যাকটিস হলো শুরুতে এসজিআর, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স বা আরো সহজভাবে মানে হলে এসজিআর এ আপনি আপনার জার্নালটা সার্চ করে দেখবেন যে এটা সঠিক কিনা, তখন আপনারা পড়া শুরু করবেন। মানে অনেকে আর্টিকেল পড়া নিয়ে চিন্তা করেন, ঠিক না? তো যেমন লেটসে আপনি হয়তো শুরুতে আপনি একটা গুগল স্কলারে সার্চ দিবেন যে ধরেন এগ্রিকালচার স্ট্যাটাস অফ, ধরেন স্ট্যাটাস অফ এগ্রিকালচার বিজনেস ইন বাংলাদেশ লিখে আপনি ধরেন হয়তো দিলেন আর্টিকেল পড়ার জন্য। এরকম একটা দেখা গেল আমি পেলাম, আমি কিছু দেখি দেখি এগ্রিকালচার বিজনেস বাংলাদেশ রিসার্চ দিলাম, যেভাবে আপনি সার্চ করতে পারেন আর্টিকেলের জন্য। ধরেন এই নামে একটা আর্টিকেল আমার এখানে আসলো, নাম কি ইন্টারন্যাশনাল জার্নাল অফ অ্যাডভান্স রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিজ। ঠিক আছে, তো আমি কি করবো, সিম্পলি আগে ওর নামটা নিয়ে আমি চলে যাব হলো এসজিআর। গিয়ে আমি ওকে সার্চ করবো, দেখি যদি আমি না পাই তখন আমি কি করবো, ওই আর্টিকেলটা অ্যাভয়েড করবো, পড়বো না শুরুতে। ঠিক আছে, আপনারা এই প্র্যাকটিসটা করবেন যে ফার্স্টে এসজিআর এটা সার্চ করবেন, গিয়ে যদি না পান তখন আপনারা এটা বাদ দিয়ে অন্য আর্টিকেল পড়বেন। একেবারে যদি নিতান্ত না পান সেটা অন্য বিষয়, এটা পরের বিষয়, গোল্ড স্কলারে থাকতে পারে, বাট শুরুতে আপনারা এসজিআর ফলো করবেন। ওকে, তার মানে এটা হলো আমাদের লেজিটিমেট জার্নাল বোঝার উপায়। আচ্ছা, এবার কথা হলো আমি এতক্ষণ ধরে বলছিলাম যে পিয়ার রিভিউ, হ্যাঁ। তো এখন আমরা যাব, চলেন জার্নালে চলে যাই, জার্নালে চলে যাই। তো পিয়ার রিভিউ আমরা কি বললাম, পিয়ার রিভিউ হলো যে প্রসেসে এই ইমেজটা দেখলে আপনার পিয়ার রিভিউর একটা আইডিয়া পাবেন। দেখেন, ম্যানুস্ক্রিপ্ট সাবমিশন, প্রিলিমিনারি স্ক্রিনিং, তারপর হচ্ছে অ্যাকসেপ্টেড, মানে মানে প্রিলিমিনারি স্ক্রিনিং পাস করা, এরপরে এডিটরের কাছে যায়, এডিটর রিভিউয়ারের কাছে পাঠায়, রিজেক্ট করে, কমেন্টস করে, অ্যাকসেপ্ট করে, যদি করে তাহলে তো ভালোই। তারপর হচ্ছে আপনার এখান থেকে রিভিউয়াররা কমেন্টস করার পরে আবার কি বলা যায়, এই এডিটর ডিসিশন নেয় যে অ্যাকসেপ্ট হবে নাকি রিজেক্ট হবে নাকি। যদি রিভিশনের জন্য পাঠায় তাহলে কি হয়, আবার কিছু কমেন্টস টমেন্ট করে, সেখান থেকে রিজেক্ট হতে পারে, অ্যাকসেপ্টেড হতে পারে। এরপর আবার অনলাইনে আসার পরে এডিটিং করে আরো কিছু কমপ্লায়েন্স চেক টেক করে, প্রুফ রিডিং করে পেপার অ্যাকসেপ্টেড হয়। এই প্রসেসটা হলো পিয়ার রিভিউ মেইনলি। মানে এই প্রসেসটা আমি বলবো না, এটা এডিটোরিয়াল প্রসেস। পিয়ার রিভিউর জন্য মেইনলি এই পার্টটুকু হলো পিয়ার রিভিউ, আমার রিভিউয়াররা রিভিউ করে। সো এটা হলো একটা লেজিটিমেট প্রসেস, এটা যারা ফলো করে তাদেরকে আমরা বলি পিয়ার রিভিউড জার্নাল। এবং পিয়ার রিভিউ জার্নালের মধ্যে আবার পিয়ার রিভিউড আর্টিকেল আছে, আর যে যারা করে না তাদেরকে আমরা নন পিয়ার রিভিউড আর্টিকেল বলি। সো এখানে যেটা হয় দেখেন, এই জার্নালের মধ্যে আপনার আর্টিকেল আছে, ঠিক না? তার আগে ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন নিয়ে কথা বলি। তো ওপেন অ্যাক্সেস হলো যেই জার্নালের আর্টিকেল গুলো পড়তে আপনি মানে আপনাকে কোনো সাবস্ক্রিপশন করতে হয় না, টাকা পে করতে হয় না, আপনি আরামসে পড়তে পারেন অ্যাজ এ রিডার। এবং সরি, হ্যাঁ, অ্যাজ এ রিডার আপনি পড়তে পারেন, কিন্তু অথর যারা থাকে অধিকাংশ ওপেন অ্যাক্সেস জার্নালে কিছু কিছু বাদে আপনাকে টাকা পে করতে হয় পাবলিশ করতে ওপেন অ্যাক্সেসে অথরদের। যেমন এটার ক্ষেত্রে যদি আপনি দেখেন, হিলিয়ান দেখেন আপনি, পাবলিশ গাইড ফর অথর্স এ যান, এটার ক্ষেত্রে আমি যদি যাই ফর অথর্স, দেখেন এই যে ওপেন অ্যাক্সেস ফান্ডিং এ যাই, এগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নাল। ঠিক আছে, এখানে লেখা নেই, দেখেন মানে কই আছে, তো এখানে মনে হয় নাই। আমি ওটা না, নেচার না, এগুলো সাইন্টিফিক রিপোর্ট দেখতেছিলাম না, সাইন্টিফিক রিপোর্ট পাবলিশিং এপিসি লিঙ্ক, এটাকে বলে আর্টিকেল প্রসেসিং চার্জ। দেখেন
ডেট ফর সাইন্টিফিক রিপোর্ট ইজ দেখছেন অ্যাপ্রক্সিমেটলি 2190 দেখেন, তার মানে বা $2690, প্রায় 3 লাখ টাকার মতো পাবলিশ করতে লাগে। ঠিক আছে, আর এটাতেও সেম, এলসিপিআর এর ক্ষেত্রে মানে সরি হেলিয়নের ক্ষেত্রে সেম এরকম, মানে যেগুলো প্রেস্টিজ এরকম টাকা লাগে, বা 1 থেকে 1.5 লাখ 2.5 লাখ টাকা লাগে। এখন কথা হলো যে ভাই এজ এ অথর তাহলে কিভাবে পাবলিশ করবো আমরা, বা আমরা কিভাবে পাবলিশ করলাম, এটা হলো কেস বাই কেস তারা কনসিডার করে। এবং যেগুলো আমরা বলি লো ইনকাম কান্ট্রিজ আছে যেমন বাংলাদেশ সহ এরকম অনেক কান্ট্রি, তাদের একটা রিসার্চ ফর লাইফ নামে একটা ওয়েবার পলিসি আছে, যেখান থেকে আমরা ফ্রিতে পাবলিশ করতে পারি অল্প টাকা দিয়ে। বাট নিয়ম হলো যে এখানে কিছু টাকা দিতে হয়, যা মানে যারা হায়ার কান্ট্রি মানে হাই ইনকাম কান্ট্রিজ আছে, বাট দিতে হয় অথরদের। সো এখানে যেটা হয় অথররা দেয়, টাকা দিয়ে দেয়, যে কারণে আমি অ্যাজ এ রিডার আমার টাকা দিতে হয় না, আমি ফ্রিতে পড়তে পারি দেখেন। কিন্তু আপনি যদি অন্য আরেকটা জার্নালে যান, যেমন ধরেন নাম হলো ইনজুরি প্রিভেনশন। আচ্ছা, এটা যে ওপেন অ্যাক্সেস সেটা আপনাদেরকে আমি দেখাই, সাইন্টিফিক রিপোর্টস, এক্সপ্লোর কন্টেন্টস যে রিসার্চ আর্টিকেল যাই, ইলেনে আমি যাই, লেটেস্ট কন্টেন্ট। তো এখানে দেখেন আমি আর্টিকেল গুলোতে যদি যাই আপনি দেখতে পারবেন এই যে, তো এগুলো লেটেস্ট, এখনো এগুলো প্রুফ রিড আসে নাই। এখানে আমি যদি যাই, তো লেটেস্টে না গিয়ে কি আর আমি আগে নিয়ে 25 সালের গুলো দেখেন। এখানে ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ম্যাটেরিয়াল মেথডস এভরিথিং, আপনি সব সেকশনে আপনি দেখেন ক্লিয়ারলি, তার মানে আপনি এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না, প্রত্যেকটা সেকশন দেখেন, দেখতে পাচ্ছেন ঠিক না? তার মানে এটা ফ্রিতে আপনি পড়তে পাচ্ছেন, দেখেন ইন্ট্রোডাকশন, ম্যাটেরিয়াল মেথডস, রেজাল্ট ডিসকাশন, আমি একটু কুইক গো থ্রু করলাম, তার মানে এটাতে ফ্রিতে পড়া যাচ্ছে। কিন্তু ডিএমজে ধরেন একটা পাবলিশার যাদেরকে আমরা বলি সাবস্ক্রিপশন বেসড, গ্রিন অ্যাক্সেস বলো অনেকে, দেখেন কন্টেন্ট ইনজুরি প্রিভেনশন। সো এখানে আমরা যদি যাই লেটেস্ট কন্টেন্ট বা আর্কাইভে যাই একটু, এখানে আপনি গেলে দেখতে পারবেন এই যে দেখেন, এটা তো হিলিয়ানো ফ্রি, হিলিয়ানো তার মানে ফ্রি, ফ্রিতে পড়তে পারছেন সবকিছু। সো এটাতে যদি যাই আমরা অরিজিনাল রিসার্চ দেখি, এই দেখেন কিছু কিছু দেখছেন এরকম তালা খোলা অবস্থায়, তার মানে এগুলো হচ্ছে ওপেন অ্যাক্সেস। আর কিছু কিছু আছে এরকম দেখেন তালা মানে কিছু দেওয়া নেই, এখানে যদি আমি ক্লিক করি আপনি দেখতে পারেন, দেখেন এই দেখেন অ্যাবস্ট্রাক্ট দেখা শেষ, এরপর দেখেন রিকোয়েস্ট পারমিশন, দেখছেন ডিটেলস আর কিছু নেই। দেখেন এবার রিড দ্য ফুল টেক্সট আর ডাউনলোড দ্য পিডিএফ বাই দিস আর্টিকেল, আর্টিকেলটা পড়তে আমার প্রায় 5,500 টাকা দেওয়া লাগবে, অথবা সাবস্ক্রাইব করতে হবে, মানে সেটা অনেক খরচ। তার মানে এগুলোকে আমরা বলি সাবস্ক্রিপশন বেসড জার্নাল, যেগুলোতে অথরকে পাবলিশ করতে কোনো টাকা দেওয়া লাগে না, যদি সে ওপেন অ্যাক্সেস না করে। ওপেন অ্যাক্সেস সে করতে পারে, ইচ্ছা করলে এখানে ওপেন অ্যাক্সেস এর সুযোগ আছে। বাট যদি আমি মনে করি আমার টাকা নাই, আমি টাকা দিব না, তখন আমি এভাবে পাবলিশ করব। আর অ্যাজ এ কি বলে রিডার, সে হলো এখানে টাকা দিয়ে সে পড়বে। এখন কথা হলো আপনারা বলতে পারেন যে আপনাদের কি আইডিয়া এর মধ্যে তৈরি হয়েছে যে কেন ভাই ওপেন অ্যাক্সেসে তাইলে লোকজন পাবলিশ করে, যদি টাকা লেগেই থাকে? কি মনে হয় কেন পাবলিশ করে? এনি আইডিয়া? গেস করতে পারছেন যে কেন আমার ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে হবে ভাই, আমার টাকাই লাগে? এত টাকা কই পাবো? লোকজন তো এখানে পাবলিশ করতেছে, ওপেন এক্সেল জার্নাল গুলো তো আছে, দেখতেছেন আর্টিকেল আছে, সবাই তো আমাদের মতো গরিব না, ধনী দেশগুলো থেকে তো পাবলিশ করতেছে, ঠিক না? তো এখানে যেটা হয় এটা আসলে আপনাদের বলি, সেটা হলো ওই যে একটা কাইন্ড অফ কি বলে সাইটেশন গেমের মতো। ওরা কি সাইটেশনের জন্য করে এসব কিছু? এক্স্যাক্টলি, সাইটেশনের জন্য, হ্যাঁ? যে এটা একটা রিজন হইতে পারে, ওয়ান অফ দ্য রিজন, আমি বলবো না যে এটাই রিজন। যে কি হয় যে আপনি জানেন অ্যাজ এ রিডার, আপনি চিন্তা করেন আপনি গেলেন একটা জায়গায়, আপনার একটা আর্টিকেল পছন্দ হইলো, এটা পড়ার দরকার মনে করতেছেন অ্যাবস্ট্রাক্ট দেখে, গিয়ে দেখলেন যে এটা সাবস্ক্রিপশন করা লাগবে, আপনি কি করবেন? স্কিপ করবেন, করে যেখানে ওপেন অ্যাক্সেস যেটা আছে সেটা পড়বেন। আর আপনি যেহেতু পড়বেন ওখান থেকে ইনফরমেশন নেবেন, সাইট করবেন, ওর সাইটেশনও বেশি হয়। তো এটা হলো নিয়ম, মানে একটা কি নিয়ম বলবো না, মানে এটা করে আর কি, যে ওপেন অ্যাক্সেস এর বেশি সাইটেশন হয়, এই জন্য আমরা চিন্তা থাকি যে ওপেন অ্যাক্সেস পাবলিশ করাটা বেটার। আরেকটা রিজন হলো যে অনেক জার্নাল আছে তারা
এমনি ওপেন অ্যাক্সেস, তাদের হয়তো কোনো ভাবে টাকা দেওয়া ছাড়াই তারা ওপেন অ্যাক্সেস আছে, তারা মনে করে যে সায়েন্স ফ্রি হওয়া দরকার। সেটার সংখ্যাটা খুবই অল্প বলবো আমি, খুবই অল্প। ঠিক আছে, আর এখন অনেক ম্যাক্সিমাম জার্নাল যেগুলো ওপেন অ্যাক্সেস, তারা ম্যান্ডেটরি ওপেন অ্যাক্সেস হয়ে গেছে, যে যারা ধনী তাদের টাকা দিতে হবে, আর যারা গরিব তারা টাকা ছাড়াই করবে, কিন্তু ওপেন অ্যাক্সেস থাকবে, কারণ নাইলে লোকজন আমার আর্টিকেল পড়বে না। এবং ওই যে বললাম যে তারা যদি আর্টিকেল না পড়ে, আলটিমেটলি তার তো জার্নালের সাইটেশন তো বাড়তেছে না। জার্নাল সাইটেশন বাড়লে না হয় সে তার ব্র্যান্ড ভ্যালু বাড়লে লোকজন আরো পাবলিশ করবে। তো এটা একটা গেমের মতো আর কি। ঠিক আছে, এটা একটা বিষয়। তার মানে আমাদের এরকম দুই ক্যাটাগরি আছে। কিন্তু ভাই কখন এরকম হবে যে ধরেন কেউ টাকা দিচ্ছে আর কেউ টাকা দিচ্ছে না, এটা কেন বুঝি না, আবার বলেন। মানে এটা কখন হবে যে ধরেন দুইটাই যেহেতু ওপেন অ্যাক্সেস থাকতেছে, তাহলে একজন টাকা দিবে আর একজন টাকা দিবে না, এটা মানে কি ক্রাইটেরিয়ার উপর বেস করে এরা ইয়ে করে? নর্মালি হলো আপনার এখানে আমি যদি আপনাকে দেখাই, এই সাইন্টিফিক রিপোর্টস এর সম্ভবত আপনার কেস বাই কেস অনুযায়ী তারা করে ওপেন অ্যাক্সেস ফান্ডিং। দেখেন মানে তাদের ক্ষেত্রে যেটা হয় তাদের বিষয়টা আলাদা, বাট হিলিয়নে যেটা হয়, হিলিয়ন হলো এলসিবিআর এর পাবলিশার, ওরা যেটা করে আমি আপনাকে দেখাই। ওপেন অ্যাক্সেস ইনফরমেশন যাই, ওদের এখানে আপনার যদি আপনি একটা লিস্ট অফ কান্ট্রি আছে, এই কান্ট্রির বাদে অন্য যারা থাকে তাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি টাকা পে করতে হবে, আনলেস তারা মানে অথরা মানে কি বলে এখানে কমিউনিকেশন না করে তারা আমরা বলি এপিসি ওয়েবার মানে মাফ করে দাও এপিসি, তো সেটা তারা মাফ না নিতে পারে, তাদেরকে আপনার হলো এই টাকা দিতে হয় আর কি। আর এই যে আর লিস্টটা কই গেল, এই যে রিসার্চ ফর লাইফ প্রোগ্রামিং, এই যে এটা একটা ওয়েবারের প্রোগ্রাম আছে, দেখেন রিসার্চ ফর লাইফ, একটা মানে একটা স্কলারশিপের মধ্যে আপনি বলতে পারেন। এখানে যে গ্রুপের কান্ট্রি যারা আছে, বাংলাদেশ আফগানিস্তান যারা আছে, যাদেরকে তারা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি আমি বলি বা লোয়ার ইনকাম কান্ট্রি, তাদেরকে তারা ফ্রিতে পাবলিশ করতে দেয়, যেগুলো একটু গরিব রাষ্ট্র আছে সেসব জায়গার অথরদের। আর এদেরকে অল্প টাকায় দিতে হয়, লো কস্ট, হয়তো 50% দিতে হয়। এই লিস্টের বাইরে যারা আছে তাদেরকে ফুল টাকা দিতে হবে। আর এই সাইন্টিফিক রিপোর্টসে যেটা হয়, ওর কেস বাই কেস, অর্থাৎ লেটসে আমার পেপার একটা অ্যাকসেপ্টেড হয়ে গেল, তখন আমি তাদেরকে মেইল করবো যে আমি তো আসলে এরকম একটা জায়গা থেকে আছি, যেহেতু সে রিসার্চ ফর লাইফের পলিসি তার এখানে নাই, তাদেরকে বলা যে আমি এমন একটা দেশে বিলং করি যেখান থেকে আমার কোনো ফান্ডিং দেন না রিসার্চ করার জন্য, আমি পাবলিশিং চার্জ করতে দিব। তখন তারা কোনো কোনো ক্ষেত্রে কনসিডার করে, কোনো ক্ষেত্রে কনসিডার করে না, এটা টোটালি ডিপেন্ড করে কেস বাই কেস। ঠিক আছে, এই আর কি ক্রাইটেরিয়া। আর যারা ধনী দেশে তাদের তো ম্যান্ডেটরি দিতে হয়, কারণ তাদের টাকা থাকে। ডিপেন্ড করে অ্যাফিলিয়েশনের উপর, আপনি কোন জায়গায় অ্যাফিলিয়েশন ইউজ করতেছেন সেটার উপর। আচ্ছা, তাহলে গেল। আচ্ছা, এবার টাইপস অফ সাইন্টিফিক আর্টিকেলস দেখেন, এখানে কি কি আছে, পিয়ার রিভিউ আর্টিকেল আর নন পিয়ার রিভিউ। অর্থাৎ আমি বললাম যে পিয়ার রিভিউড জার্নাল, সেটা আমি বুঝলাম, কিন্তু পিয়ার রিভিউ জার্নালের মধ্যেও কিন্তু আর্টিকেলের টাইপ অনুযায়ী পিয়ার রিভিউড হয়, নন পিয়ার রিভিউড হয়। তো পিয়ার রিভিউড কোনগুলো, অরিজিনাল রিসার্চ। অরিজিনাল রিসার্চ বলতে আমরা যেই কাজগুলো করি সেগুলো সবগুলোকে আমরা অরিজিনাল রিসার্চ বলি। প্রাইমারি আমাদের যে কাজগুলো, মানে এমন না যে আপনি মনে করবেন না যে অরিজিনাল মানে কি কোনো ইউনিক আইডিয়া যেটা কোনো পৃথিবীতে আর হয় নাই, না। অরিজিনাল রিসার্চ মানে হলো হয়তো আপনার কনটেক্সটে এটা অরিজিনাল। লেটস আমরা যে কাজগুলো করি কাইন্ড অফ রেপ্লিকেট কাজ, অন্য দেশে হয়তো একটা পপুলেশন নিয়ে কাজ করছে সেম জিনিস, আপনি সেই সেম কাজটা বাংলাদেশ পপুলেশনে করতেছেন, এন্ড বাংলাদেশের পপুলেশন তো নিউ, ঠিক না? সো তার মানে এটা অরিজিনাল রিসার্চ হয়ে গেল। অথবা ধরেন বাংলাদেশে সেই সেই কাজটা হয়েছে, আপনি আবার করলেন, কিন্তু আপনার ইনসাইট আলাদা, সেম ইনসাইট না, নিউ ইনসাইট আপনি একটা কিছু পেলেন, সেটা একটা অরিজিনাল, মানে অরিজিনাল একটা নভেলটি আমরা বলি, অরিজিনাল একটা রেজাল্ট আসলো, নিউ রেজাল্ট আসলো, এটা একটা অরিজিনাল রিসার্চ হতে পারে। তারপর আছে রিভিউ আর্টিকেল আছে। রিভিউ আর্টিকেলের মধ্যে যেগুলা দুই ধরনের আছে, একটা হলো ন্যারেটিভ আর সিস্টেমেটিক। ন্যারেটিভ কি, যেটা আমরা কমনলি ট্রেডিশনালি আমরা যে রিভিউ গুলা করি, যে আমি একটা আইডিয়া সিলেক্ট করলাম, এরপরে আমি আমার মতো আর্টিকেল সার্চ করলাম কিছু, সেই আর্টিকেল গুলো থেকে ইনফরমেশন সামারি করে ওই আর্টিকেলটা লিখলাম, আমার আর্টিকেলটা লিখলাম, এটাকে বলে ন্যারেটিভ। কোনো সিস্টেম মানে কোনো মেথোডোলজি নেই। ঠিক আছে, আর সিস্টেমেটিক রিভিউ যেগুলো আছে এগুলা রিভিউ আর্টিকেল, কিন্তু আপনি কিভাবে ওইখান থেকে আর্টিকেল থেকে ইনফরমেশন নিছেন, কোন আর্টিকেল সিলেক্ট করছেন, হ্যাঁ, কি ধরনের ইনফরমেশন নিয়েছেন, সবকিছু একটা মেথড আছে। তো সেই কারণে এগুলাকে আমরা বলি সিস্টেমেটিক রিভিউ,
আপনাদেরকে যদি দেখাই একটু। দেখেন ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু একটা রিভিউ দেখেন টিএমসি, কিন্তু এই রিভিউকে কোথাও কোথাও মানে আপনার অরিজিনাল আর্টিকেল হিসেবে তারা কনসিডার করে, কোথাও কোথাও রিভিউ সিস্টেমেটিক রিভিউ হিসেবে লিখে রাখে। সো দেখেন ব্যাকগ্রাউন্ড মেথডস সবকিছুই আছে, ঠিক না? আর আপনি যদি একটা ন্যারেটিভ রিভিউ দেখেন, এটা একটা ন্যারেটিভ রিভিউ দেখেন, রিভিউ অফ দ্য বাংলাদেশ। দেখেন ব্যাকগ্রাউন্ড মেইন বডি, কোনো মেথডস বলে কিছু না, কনক্লুশন দেখেন ব্যাকগ্রাউন্ড লিখলাম, একদম মেইন টেক্সটে ডিরেক্ট শুরু করে দিলাম, ঠিক না? যা লেখা, যেটা আমরা নর্মালি সামারি করি। আর এই রিভিউর ক্ষেত্রে কি হলো, এটা একটা রিভিউ আর্টিকেল বলতেছে, দেখেন সিস্টেমেটিক রিভিউ এন্ড মেটা অ্যানালাইসিস, কিন্তু এখানে কি আছে, মেথডস আছে। কি লিখতেছে দেখেন, এই সিস্টেমেটিক সার্চ ওয়াজ পারফর্মড ইউজিং টু ডেটাবেস, দুইটা ডেটাবেস আমি সার্চ করেছি, সার্চ ইঞ্জিন এই মানে এই সাল থেকে এই সালের আর্টিকেল আমি নিয়েছি, তারপর আমি কিছু এখানে সার্চ স্ট্র্যাটেজি আছে, কিওয়ার্ড বলে, ডিটেল মেথড দেখেন, দেখলেন? দেখেন এখানে কিছু পার্টিকুলার টার্মিনোলজি ইউজ করে করে মানে কি কিওয়ার্ড আমি ইউজ করছি। লেটস আমি ক্যান্সারের জন্য আমি ক্যান্সার বাংলাদেশ, তারপর ধরেন মেল মেল পপুলেশনে যদি করতে চাই, এভাবে করে আমি কিছু সার্চ দিলাম মানে কিওয়ার্ড দিয়ে, এবং সেই কিওয়ার্ড গুলো আমি এখানে বলে দিলাম যে এই কিওয়ার্ড গুলো আমি সার্চ দিয়েছি প্রপারলি এবং কোন ডেটাবেস থেকে নিয়েছি, এবং সেই ডেটাবেসের মধ্যে ধরেন জার্নাল আমি সিলেক্ট করার পরে হয়তো সব ধরনের ইনফরমেশন আনে একটা পার্টিকুলার ইনফরমেশন নিছি, দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে? তো সেইগুলা দিয়ে তখন আমি আর্টিকেল গুলো সিলেক্ট করি, তারপর দেখেন ডেটা এক্সট্রাকশন, দেখলেন? সবকিছু তার মানে মেথড ফলো করে রিভিউ, যে রিভিউ গুলো করে সিস্টেমেটিক রিভিউ বলে এগুলোকে, আর যেগুলো মেথড না করে সেগুলো ট্রেডিশনাল রিভিউ বলে। তো কেস রিপোর্ট আছে, কেস রিপোর্ট গুলা কি, একটা কোনো হয়তো রেয়ার ডিজিজ বা রেয়ার ফাইন্ডিংস এর ক্ষেত্রে আপনার কি বলে রেয়ার ডিজিজ বা রেয়ার ফাইন্ডিংস এর ক্ষেত্রে একটা ধরেন একটা সিঙ্গেল পেশেন্টের ডিটেল ইনফরমেশন সেটা তারা দেয় আর কি, হ্যাঁ, সেটাকে আমরা বলি কেস রিপোর্ট। এই যে দেখেন নর্মালি রোগের ক্ষেত্রে হয় আর কি, একটা রেয়ার রোগের ক্ষেত্রে ক্লিনিক্যাল ফিল্ডে এটা বেশি ইউজ হয়। দেখেন ড্রেভেট সিনড্রোম অ্যাসোসিয়েটেড উইথ অমুক অমুক অমুক, অ্যাবস্ট্রাক্ট ইন্ট্রোডাকশন দিল, কেস প্রেজেন্টেশন মানে এই কেসটা কেমন, এই মানে কেমন ধরনের কি সিমটমস দেখছে, হ্যাঁ, তার কি কি আরো ধরেন সমস্যা ছিল, সবকিছু নিয়ে ডিটেলস একদম ডিটেলস থাকবে এবং ডিসকাশন হবে, এটাকে আমরা বলি কেস রিপোর্ট। আর আছে শর্ট কমিউনিকেশন। শর্ট কমিউনিকেশন কি অরিজিনাল রিসার্চেরই হয়তো আপনার একটা ছোট ভার্সন। অরিজিনাল রিসার্চে আমি মাল্টিপল ফাইন্ডিংস নিয়ে কথা বলি, শর্ট কমিউনিকেশনে তো আমি একটা পার্টিকুলার একটা সিঙ্গেল রেজাল্ট নিয়ে হয়তো কথা বললাম, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে আরো আছে মেটা অ্যানালাইসিস আছে, আমরা বলি সিস্টেমেটিক মধ্যে সিস্টেমেটিক এন্ড মেটা অ্যানালাইসিস আছে, এগুলোকে আমি বলি। আর নন পিয়ার রিভিউ কি, নন পিয়ার রিভিউ কোনো রিভিউয়াররা রিভিউ করে না, এডিটরের কাছে যায়, এডিটর নিজেই চেক করে দেখে সে পাবলিশ করে দেয়, ঠিক আছে, অধিকাংশ ক্ষেত্রে। তো নন পিয়ার রিভিউ কি আছে, লেটার টু দ্য এডিটরস, অপিনিয়ন্স, করেসপন্ডেন্স, এগুলো আছে। যেমন এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, জি নুসরাত কপি রাখো প্লিজ। ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনার মানে ভিতরের গুলো তো বুঝলাম, কিন্তু মেইন জিনিসটাই বুঝিনি, মানে পিয়ার রিভিউড আর নন পিয়ার রিভিউ মানে স্পেসিফিকলি মানে এটা বলতে কি বোঝে, আপনি যদি আমাকে একটু শর্টকাটে এক কথায় বলতেন। পিয়ার রিভিউ মানে আপনার যা আর্টিকেলটা কয়েকজন রিভিউয়ার মানে ধরেন লেটস সে ওই ফিল্ডে ওই ধরনের রিসার্চ নিয়ে কাজ করে, এক্সপার্ট হতে পারে বা তারা কাজ করে রিসার্চ নিয়ে, সহজ ভাষায় মানে ওই রিসার্চ নিয়ে আপনি মানে ওই রিলেভেন্ট ফিল্ড আর কি। তারা আপনার পেপারটা দেখবে, পাঠাবে, তাদের কাছে পাঠাবে, তারা রিভিউ করবে। রিভিউ মানে হচ্ছে দেখা যে হ্যাঁ ঠিক আছে মেথোডোলজি ফলো করছে কিনা, সঠিকভাবে রেজাল্টটা ঠিকভাবে আছে কিনা, এইসব এসব দেখে তারা একটা ফিডব্যাক দিবে মানে জার্নালের এডিটরের কাছে। সে ফিডব্যাক দেওয়ার পরে সে বলবে যে এই পেপারটা কি, সে তার মতো কমেন্টস করবে যে হ্যাঁ এই আর্টিকেলটা তোমার জার্নালে পাবলিকেশন করার মতো সুটেবল, অ্যাকসেপ্টেড। অথবা সে বলবে যে না এখানে কিছু কমেন্টস আমি মনে করতেছি যে এই জায়গায় ত্রুটি আছে, অথরকে বলো, অথর মানে যারা আমরা আর্টিকেল লিখি আর কি, সাবমিট করি, তাদেরকে বলো যে এই কমেন্ট গুলো যদি সে অ্যাড্রেস করতে পারে তাহলে পেপারটা অ্যাকসেপ্ট হতে পারে। তখন আমাদের কাছে পাঠায়, আমরা তখন সেটা যে যে কমেন্টস অ্যাড্রেস করে দিই, অ্যাড্রেস করে আবার সাবমিট করি, তখন আবার তারা চেক করে আবার একটা ফিডব্যাক দেয় যে হ্যাঁ ঠিক আছে, যদি আমি স্যাটিসফাই হয় ঠিক আছে এবার পেপারটা অ্যাকসেপ্টেড। আর যদি না হয়,
যদি কোনো সমস্যা থাকে প্রথমবার অথবা দ্বিতীয়বার তৃতীয়বার, যখনই এই যে তারা মনে করে যে না এটা আসলে সুটেবল না তোমার জার্নালে পাবলিকেশন করার জন্য, তারা বলে রিজেক্টেড, পেপারটা রিজেক্ট হবে। এই যে প্রসেসটা, এটাকে বলি পিয়ার রিভিউ প্রসেস। পিয়ার পিয়ার মানে কি? বন্ধু, মানে বন্ধু বলতে তারা একই ধরনের কাজে থাকে, তো সেই পিয়ারদের দ্বারা রিভিউ হইতে হবে, এটাকে বলে পিয়ার রিভিউ। নন পিয়ার রিভিউ হ্যাঁ, মানে এই পিয়ার রিভিউ জার্নাল গুলোতে আপনার পাবলিশ করতে কি মানে ভালো অ্যামাউন্টের টাকা লাগে? না, এটা তো আমি বললামই যে ওপেন অ্যাক্সেস আর হচ্ছে সাবস্ক্রিপশন যেটা একটু আগে তো বললাম। হ্যাঁ, ওপেন অ্যাক্সেস টাকা লাগে আর সাবস্ক্রিপশনে টাকা লাগে না। এবং ওপেন অ্যাক্সেসেও লাগে কিনা সেটা ডিপেন্ড করবে যে ওখানে আপনার দেখতে হবে, যেমন ওপেন অ্যাক্সেস ইলিয়নের কথা বললাম, ওদের একটা ওয়েবার পলিসি আছে। ওই ওয়েবার পলিসি অনুযায়ী মানে কিছু কিছু পাবলিশারের অথবা জার্নালে ওয়েবারের পলিসি আছে। এটা আপনারা এই যে অ্যাবাউট সেকশনে যাবেন একটা জার্নালের, আমি নেক্সট দিন দেখানোর জন্য আসলে এটা ছিলাম যে অ্যাবাউট সেকশনে গিয়ে কিভাবে এক্সপ্লোর করা। এই যে দেখেন অ্যাবাউট এমএনস্কোপ বা জার্নাল ইনসাইট, আপনি গেলে বা পাবলিশে গেলে এই যে দেখেন গাইড ফর অথর্স নামে একটা সেকশন আছে। গাইড ফর অথর্স এটা আপনারা চেক করুন, প্রত্যেকটা জার্নালে মানে ভালো যেগুলো আছে তাদের গাইড ফর অথর্স সেকশন থাকে, যেমন দেখেন ডিএমজি জার্নাল অথর্স। তো এখানে তারা ক্লিয়ারলি বলে দেয় যে আমার আর্টিকেল টাকা লাগে কিনা না লাগে কিনা সবকিছু তারা বলে দেয়। দেখেন এই যে আর্টিকেল পাবলিশিং চার্জ, এবং এটার ক্ষেত্রে আবার আপনার যদি মনে হয় আপনি আর একটু ঘাটাঘাটি করলে দেখবেন যে ওর একটা ওয়েবার পলিসি আছে যেখানে সে আপনার ফ্রিতে পাবলিশ করা যেতে পারে। এক্সপ্লোর করতে হবে জার্নাল, জার্নাল ওয়াইজ ভ্যারি করে, পাবলিশার ওয়াইজ ভ্যারি করে। দেখেন এখানে ক্লিয়ারলি বলা আছে, দেখেন অথর্সে গেলে সাবমিশন গাইডলাইন, আর্টিকেল প্রসেসিং চার্জ, ওয়েবার এন্ড ডিসকাউন্ট। বুঝতে পারছেন? মানে একটু এক্সপ্লোর করলে আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এখানে দেখেন আর্টিকেল প্রসেসিং চার্জ আছে, দেখেন কি পরিমাণ টাকা, প্রায় 4 লাখ টাকা। আর ওয়েবার ডিসকাউন্ট কি আছে আমাদের দেখতে হবে যে আমি কাদের কাছ থেকে আসি, এটা যদি হয় তখন বিএমসি ওপেন এক্সপেরিমেন্ট যেখানে গিয়ে আমি দেখতে পাবো যে আমি পাই কিনা। ঠিক আছে, ক্লিয়ার? জি ভাইয়া, নন পিয়ারটা একটু বলেন। হ্যাঁ, নন পিয়ার রিভিউ হলো যারা ওই রিভিউয়ারদের কাছ থেকে কোনো রিভিউ হয় না, ডিরেক্ট এডিটরের কাছে যায়। মানে আমরা আর্টিকেল সাবমিট করলে একজন এডিটরের কাছে ফার্স্টে অ্যাসাইন করা হয়, সেই এডিটর তখন পিয়ার রিভিউটা মানে যেতে হয় আর্টিকেল যেগুলো আছে তার রিভিউয়ারের কাছে পাঠায়। আর যদি না যায় তাহলে এডিটর নিজেই দেখে পাবলিশ করে দিতে পারে। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে একটু যদি দেখাই। তো ভাইয়া গ্রহণযোগ্যতা তাহলে পিয়ার রিভিউ জার্নালেরই বেশি, সাইটেশনও তো তাহলে পিয়ার রিভিউরেরই বেশি। পিয়ার রিভিউ জার্নালে তো অবশ্যই গ্রহণযোগ্যতা বলতে 100%। নন পিয়ার রিভিউ জার্নাল বললে তো মানে নন পিয়ার রিভিউ জার্নাল মানে সেটা ভুয়া জার্নাল। কিন্তু পিয়ার রিভিউ জার্নালে আর্টিকেলের আবার ডিফারেন্ট টাইপ আছে। সো কিছু আর্টিকেল আছে যেগুলো পিয়ার রিভিউড হয়, মানে হয় বলতে এখানে ভালো খারাপ না, তারা হতে হয় তার কারণ এরা হচ্ছে আমরা বলি ফুল লেন্থ আর্টিকেল, মানে ডিটেইল। আর নন পিয়ার রিভিউ যে লেটার টু দ্য এডিটর বা অপিনিয়ন করেসপন্ডেন্স, এগুলো কেন নন পিয়ার রিভিউড এটা আমি আপনাকে ক্লিয়ার করি। কারণ এগুলো খুবই ছোট কোনো একটা টপিকস নিয়ে তারা কথা বলে। লেটার টু দ্য এডিটর যদি বিশেষ করে হয় কোনো এমার্জিং টপিকস বা হট টপিক আমরা যদি বলি, সেগুলো নিয়ে লেটার টু দ্য এডিটর। যেমন লেটসে যখন করোনা হইলো, কোভিড শুরু হইলো, তখন করোনা একটা নিউ ইস্যু ছিল, ঠিক না? তো মানুষজন অ্যাওয়ারনেস বিষয়ক যে আমরা একজনকে একটা লেটার টু দ্য এডিটর লিখলো যে পুরো ওয়ার্ল্ডে করোনা অনেক বেশি ছড়ায় গেছে, এটা খুব সমস্যা করতেছে, কাইন্ড অফ জার্নাল নিউজ পেপার আর্টিকেলের মতো ছোট একটা, কারণ লেটসে 200-300 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে একজনকে পাঠাইলো, মানে একটা জার্নালে সাবমিট করলো, এটাকে বলে লেটার টু দ্য এডিটর। অথবা সে একটা অপিনিয়ন দিল কোনো একটা পার্টিকুলার টপিকে, হট টপিকে, এমার্জিং টপিকে, অথবা ওই জার্নালে পাবলিশ হওয়া কোনো একটা আর্টিকেল যেটা কেউ একটা রেজাল্ট দিয়েছে, এখন একজন যে রিসার্চার তার মনে হলো যে এই আর্টিকেলটার মানে রেজাল্টটা হয়তো ওরকম বা মেথোডোলজি তার সঠিকভাবে ফলো করে নাই, অথবা এই সমস্যা অথবা ভালো, সে একটা কমেন্টস করলো, এগুলাকে আমরা বলি। যেমন আমি আপনাদেরকে দেখাইলে আর ক্লিয়ার হবে, দেখেন করেসপন্ডিং অথর আছে, করেসপন্ডেন্স দেখেন, letter to the editor on the article comparative study on the antioxidant capability, মানে একটা পার্টিকুলার আর্টিকেল পাবলিশ হয়েছে ওই জার্নালে, সে বললো যে তারা একটা এরকম একটা রেজাল্ট বলেছে এই বিষয়ে, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে যে এই ক্যালকুলেশনে তারা হয়তো ঝামেলা টামেলা আছে, তখন সে কিন্তু দেখছেন কমেন্টস করছে, দেখেন অনেক ডিটেলস কমেন্ট করছে। এত বড় আসলে হয় না, অনেক ছোটই হয়, কিন্তু ওরা একটা পার্টিকুলার জিনিস নিয়ে, মানে আপনি একটা আর্টিকেল রেজাল্ট পাবলিশ করলেন, একটা খবর আছে, যদি ভুল থাকে, ভুল আপনি ম্যানিপুলেটেড বা এরকম ভুলভাল করেন, তখন তারা অন্য কেউ কিন্তু পরে কমেন্টস করতে পারে, মানে এরকম একটা লেটার পাঠাইতে পারে। ঠিক আছে, তখন যদি আপনি সেটা আবার অ্যান্সার না দিতে পারেন, আপনার আর্টিকেলটা উইথড্র করে ফেলবে, এটাকে বলে রিট্রাকশন। আপনার প্রায় অনেক সময় শোনেন না, বাংলাদেশের অমুক
কি বলে প্রফেসরের আর্টিকেল মানে তারা প্লাজিয়ারিজম করছে, রিট্রাক্ট করছে, উইথড্র করছে, এরকম থাকে। হ্যাঁ? ব্যাপার থাকে। তার মানে ভাইয়া লেটার টু দ্য এডিটর মেইনলি হচ্ছে ভুল ধরা দেয়। হ্যাঁ হ্যাঁ, ভুল ধরা থাকে, আবার ইমার্জেন্সি ইস্যুদের জন্য হয়। এমন না যে শুধুমাত্র ভুল ধরার জন্যই থাকে, বাট না না, যেটা আপনি দেখালেন ওটা তো এরকম। এটা হ্যাঁ, এই জার্নালে হয়তো কিছু কিছু করছে, আবার এমনি এটা ছাড়াও থাকতে পারে, আমি দেখি। এই জার্নালে হয়তো লেটার টু দ্য এডিটর শুধুমাত্র এটার জন্যই থাকে, কিন্তু আহ, এখানে হয়তো আরো থাকতে পারে। সেটা এমন না যে শুধুমাত্র ভুল ধরার জন্য। এই জার্নালের ক্ষেত্রে হয়তো তারা বলে রাখছে যে আমার মানে গাইডলাইন দেখতে হবে। কোনো কোনো জার্নালের গাইডলাইনে হয়তো বলে থাকে যে তুমি লেটার টু দ্য এডিটর শুধুমাত্র এটার জন্যই লিখবা, ঠিক আছে, এরকম আর কি, বা করেসপন্ডেন্স সে আছে। কিন্তু আর কি বলা যায়, আহ, কিন্তু কোনো কোনো জার্নালে লেটার টু দ্য এডিটর হয়তো অন্য ইস্যুর জন্য থাকতে পারে, অন্য কিছু। যেমন এখানে দেখেন আপনি, এই যে দেখেন কি বলছে, অনেক জায়গায় আবার নাও থাকতে পারে করেসপন্ডেন্স, সব জায়গায় সবকিছু থাকবে বিষয়টা এমন না। একটু দেখি আর্কাইভে গিয়ে একটু দেখতে হবে। এডিটোরিয়াল আছে কিছু, শর্ট রিপোর্টস দেখছেন, এখানে শর্ট রিপোর্টস বলে কিছু আছে, এখানে আছে কিনা আমি সেটা করেসপন্ডেন্স আছে কিনা একটু দেখি। যদি সাইন্টিফিক রিপোর্টসে যাই, সাইন্টিফিক রিপোর্টসে আছে। রিসার্চ দেখি, আর্টিকেল টাইপস এখানে এডিটোরিয়াল আছে। লেটার টু এডিটর নাম হলো, জার্নালটার নাম কি, ল্যান্স। ল্যান্স এরপরে আমি ভেরিফিকেশন করে ফেলছি। করেসপন্ডেন্স মানে এটা বিভিন্ন নামে থাকে, করেসপন্ডেন্স লেটার টু দ্য এডিটর থাকে, অনেক কিছু থাকে। কি আছে, এই দেখেন এটা তো দেখেন, এইটার ক্ষেত্রে দেখেন ল্যান্সেট নামে একটা জার্নাল, এইটাতে দেখেন করেসপন্ডেন্স কি, এটাতে কিন্তু করেসপন্ডেন্স কিন্তু ওই যে আর্টিকেলের কোনো ইস্যুর জন্য, ডিটেকশন অফ ফসফলি আলফা নিউস্কিন অথরস রিপ্লাই, অথরদেরকে তারা কোয়েশ্চেন করছিল, তখন তারা এটা রিপ্লাই দিয়েছে। তো এখানে জার্নালটা গেল, তবে এই যে লেটার আছে দেখি, কারণ এখানে আমি লেটার দেখি, ঠিক আছে,
দেখেন গ্লোবাল পার্সপেক্টিভ অন সাস্টেনেবল আইবিডি কেয়ার, দেখলেন? সো এই করেসপন্ডেন্ট কিন্তু সে ইউজ করতেছে কোনো একটা আর্টিকেল নিয়ে কথা বলার জন্য, আবার এই করেসপন্ডেন্স করতেছে কোনো কিছু আপনার কি বলা যায় কোনো এমার্জিং টপিক নিয়ে কথা বলার জন্য, ঠিক আছে? দেখেন রেসপন্স, ঠিক আছে, এগুলো নিয়ে তারা কথা বলছে। দেখেন ডিটেকশন অফ এই বিষয়, আবার গ্লোবাল পার্সপেক্টিভ অন সাস্টেনেবল আইবিডি কেয়ার, এটা নিয়ে তারা সুন্দর মতে ছোট করে, দেখছেন একদম ছোট করে সে কত অল্প অল্প কিছু লাইনে একটা করেসপন্ডেন্ট পাবলিশ করে। সো এটা 2 মিনিট, দেখেন করেসপন্ডেন্ট, দেখলেন? ছোট আর্টিকেল। তো এগুলো হলো নন পিয়ার রিভিউ, হ্যাঁ, কারণ একদম ছোট তো, এগুলো খুব বেশি রিভিউয়ারের কাছে পাঠায় টাইম নষ্ট করার প্রয়োজন পড়ে না, এডিটরে চেক করে দিয়ে দিতে পারে। আচ্ছা, তাহলে ক্লিয়ার হলো এই বিষয়গুলো? ustad কবির আপু কিছু বলবেন? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ প্লিজ, জান্নাতে ফেরদৌস আপু না? ভাইয়া সেটা জি ভাইয়া, সেটা হচ্ছে ভাই আমি একটু ইন্ডেক্স পেপার আর হচ্ছে নন ইন্ডেক্স পেপার নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। ইন শর্ট, আচ্ছা, মানে শর্টে একটু যদি বলতেন ভাইয়া। ইন্ডেক্স মনে হচ্ছে ধরেন কিছু আমরা ডেটাবেজ আছে, আপনাদেরকে দেখলাম এসজিআর, ওয়েব অফ সায়েন্স বা গুগল স্কলার, এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে বা ডেটাবেজ আমরা বলি, যাদের কাজ হলো তারা জার্নালের তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী জার্নালের কোয়ালিটি দেখে তাদের এখানে স্টোর করে রাখে, ডেটাবেজে স্টোর করে রাখে জার্নালের কোয়ালিটি যদি তাদের ক্রাইটেরিয়া পাস করে। বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকতে পারে বা ডেটাবেজের, স্কোপাসের একরকম, এজিআর এর একরকম, ওয়েব অফ সায়েন্সের একরকম, পাবমেটের আছে, গুগল স্কলার আছে, এরকম অনেক কিছু আছে, আরো যে বেশ কিছু নাম আপনারা দেখলেন। এখন এখন এই ভালো জার্নাল ভুয়া জার্নাল সবাই বলবে যে আমরা ইন্ডেক্সিং এ, আমার পেপারটা ইন্ডেক্সিং আছে, কিছু নাম তারা দিবে। এখন আমরা এখন পর্যন্ত জানি এসজিআর, স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেট, এরকম আরো কিছু আছে, IEEE এক্সপ্লোর, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের জন্য আরো কিছু আছে। বাট এগুলাই মোস্টলি যারা হচ্ছে লেজিটিমেট ডেটাবেজ, যারা মানে একটা সঠিক প্রসেস ফলো করে জার্নালের কোয়ালিটি যাচাই করার জন্য। তো যে জার্নাল গুলা লেজিটিমেট বা ভালো, তারা তাদের ইন্ডেক্সিং এর মধ্যে, অ্যাবস্ট্রাক্টিং এবং ইন্ডেক্সিং এর মধ্যে তারা সেগুলোর নাম বলে, যেটা আপনাদেরকে আমি দেখালাম যে লেটস সে হিলিয়ন। যদি আমি এখানে যে অ্যাবাউটে যাই, জার্নাল ইনসাইটে যাই, আর এখানে আরেকটা জার্নাল আমরা দেখছিলাম, সেটার নাম কি ছিল, জার্নাল অফ হেলথ রিসার্চ বা এরকম কিছু ছিল না? ওই দিনটা এই যে এটা। দেখেন ও এই যে হিলিয়ন জার্নাল অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং এ কি দিয়েছে, স্কোপাসের নাম DOAG, এটা বলে। এটা ভালো, মোটামুটি ভালো বলতে ওরা ওপেন অ্যাক্সেস যারা আছে তারা রাখে, কোনো কোনো ক্ষেত্রে তারা ভালো জার্নালে থাকে বা ভুয়া জার্নালে থাকে। স্টিমাগো জার্নালের র্যাঙ্কিং দিয়েছে, কেউ কেউ পাবমেটের নামও দেয়, ঠিক আছে, যারা মেডিকেলের যারা আছে। আবার ইঞ্জিনিয়ারিং যারা, তারা IEEE এক্সপ্লোরের নাম নাম দেয়, সেটা লেজিটিমেট। আর এই যে জার্নালটা দেখেন অ্যাবাউট আছে যাই, ও কি করছে দেখেন, কিসের নাম দিছে দেখি, ইন্ডেক্সিং ইনফরমেশন। তো ওই দেখেন ও অ্যাবস্ট্রাক্টিং এন্ড ইন্ডেক্সিং এর কার নাম দিছে, রিড কিউ, ক্রসরেফ, গুগল স্কলার, পোর্টিকো। বুঝতে পারছেন না? মানে পোর্টিকো মোটামুটি হয়তো ভালো, কিন্তু তারা কেউ নর্মালি যারা ভালো জার্নাল তারা এগুলার নাম দেয় না। ক্রসরেফের নাম কেউ কেউ দেয়, ক্রসরেফ আসলে কোনো ইন্ডেক্সিং না, ক্রসরেফ কোনো ইন্ডেক্সিং বা ওয়েবসাইট না। ওদের কাজ হলো যে এটা চেক করা যে কি বলা যায়, একই টাইপের আর্টিকেল পাবলিশড হচ্ছে কিনা সেম জায়গায়, হ্যাঁ, বা ওয়ার্ল্ড ওয়াইড, সেটা চেক করার ক্রসরেফের কাজ। কিন্তু ও কোনো ইন্ডেক্সিং না, কিন্তু জার্নাল ইন্ডেক্সিং করে না। সো যে এগুলা যেগুলা নাম দিছে দেখেন, এগুলো একটাও আমরা বলি যে ভালো ইন্ডেক্সিং সাইট না। কারণ গুগল স্কলারে আপনি দেখবেন যে যা ইচ্ছে তাই পাবেন, আপনি নিউজ পেপার আর্টিকেলও পাবেন, আবার অনেক বুকি চুকি জিনিস আপনি পাবেন। গুগল স্কলারে এভরিথিং পাবেন, ওদের কোনো ক্রাইটেরিয়া নাই। ওরা বলে যে অনলাইনে থাকলে সেটা গুগল স্কলারে তারা মানে নিয়ে নেয়। গুগল যেহেতু তার ডেটা মানে আছে, অনেক ডেটা আছে, সবকিছু কাইন্ড অফ বলে আছে। সো এখানে সে সবকিছুই এখানে সেই মানে ইন্ডেক্সিং করে রাখে। তার মানে গুগল স্কলার একটা লেজিটিমেট ইন্ডেক্সিং সাইট আমরা বলবো না। আমাদের স্কোপাস, ওয়েব অফ সায়েন্স, পাবমেড, এসজিআর, এগুলো হচ্ছে লেজিটিমেট। সো এটা হলো ইন্ডেক্স, মানে ভালো জার্নাল বা খারাপ জার্নাল আপনার বোঝার উপায় হলো এই ইন্ডেক্সিং গুলাতে আপনি খুঁজে পাবেন সহজ, ঠিক আছে? যেমন আমি এই জার্নালটার নাম যখন দিয়েছিলাম এখানে কিন্তু পাইনি ব্যাপারটা।
ক্লিয়ার? আর নন ইন্ডেক্স পেপার গুলো ভাইয়া, যেগুলো হচ্ছে মানে ইন্ডেক্সিং নাই এরকম কি? এগুলা তো হ্যাঁ, কিছুতে তারা ইন্ডেক্সিং হয়তো নাই, তারা ধরেন আরো মানে ধরেন মানে কি বলবো, আমি কোনো ক্লাসের মধ্যেই পড়ে না। ভুয়া জার্নাল গুলো তো তারা কিছু নাম তাও দিচ্ছে গুগল স্কলার, আর যেগুলা গুগল স্কলারও পাওয়া যায় না এমন আসলে সম্ভব না। নন ইন্ডেক্সিং আসলে একেবারে নেই। নন ইন্ডেক্সিং কোনগুলো থাকে জানেন? যেগুলোর কোনো অনলাইন ভার্সন নাই। যেমন হয়তো কোনো ইউনিভার্সিটির জার্নাল হতে পারে, বাংলাদেশের কিছু জার্নাল থাকতে পারে, যারা শুধুমাত্র প্রিন্টেড ভার্সন কিছু পাবলিশ করে মাঝে মাঝে, অনলাইনে ওদের কোনো অস্তিত্ব নাই কাইন্ড অফ, বুঝতে পারছেন? এগুলো নন ইন্ডেক্সিং। নিজস্ব ইউনিভার্সিটির জার্নাল গুলা যেগুলো হয় অনলাইনে কাইন্ড অফ, ওদের অস্তিত্ব আচ্ছা নেই। আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ওকে, সো এখন আমরা আমাদের লাস্ট স্টেজে চলে যাব, আমরা বেশি টাইম নিব না। সো এখানে আমাদের এথিক্স এন্ড রিসার্চ কি কি আছে? আইবি, আইসি, ইনফর্মড কনসেন্ট আর প্লাজিয়ারিজম। তো প্রথমত আইআরবি, আইসি নিয়ে বলি আমরা। সো আমরা যারা আমাদের হিউম্যান পপুলেশন অথবা অ্যানিমাল পপুলেশন এগুলো নিয়ে আমরা কাজ করতে যাই, ডেটা কালেকশন করতে যাই, বা কোনো ক্লিনিক্যাল কাজ করতে যাই, তার ট্রিটমেন্ট বা ইস্যু রিলেটেড। সো নিয়ম হলো আপনাকে একটা এথিক্যাল প্রপার, আপনি যে প্রসেস ফলো করার নিয়ম হলো আপনার এথিক্যাল অ্যাপ্রুভাল নিতে হবে। সেটা কি? আপনার একটা ডিউ প্রসেস যাবে, আপনি বলবেন যে আমার এই কাজের মাধ্যমে আমি যার কাছ থেকে তথ্য নিচ্ছি বা যার সাথে যার ট্রিটমেন্ট দিচ্ছি বা রিসার্চ করতেছি যাকে নিয়ে, হিউম্যান অথবা অ্যানিমেল, তার কোনো মানসিক, শারীরিক বা সোশ্যাল কোনো ধরনের ক্ষতি হবে না, এই মর্মে আপনি মানে কি বলা যায় একটা ইয়েও দেন আর কি, হ্যাঁ, কাইন্ড অফ কিছু ডকুমেন্টেশন দেন। দেওয়ার পরে আপনি বলেন যে তাদের ক্ষতি হবে না, কাজেই আমার আর্টিকেল মানে রিসার্চটা তোমরা করার জন্য পারমিশন দাও। বাংলাদেশে কিছু বোর্ড আছে, এদেরকে বলে ইনস্টিটিউশনাল রিভিউ বোর্ড অথবা এথিক্যাল অ্যাপ্রুভাল বোর্ড। তাদেরকে আপনার প্রটোকল সাবমিট করতে হয়, প্রটোকল, কোয়েশ্চেনার, তারপরে এরকম কনসেন্ট ফর্ম আমরা বলি। এগুলো সাবমিট করার পর তারা দেখে যে হ্যাঁ ঠিক আছে, আপনার রিসার্চের মাধ্যমে এই বিষয়গুলো হয়তো হবে না, অথবা যদি হয়ও তো এটার কোনো রিজন থাকতে পারে, প্রপার রিজন আছে, জাস্টিফিকেশন থাকে। লেটস সে অ্যানিমেলের ক্ষেত্রে আপনারা অনেকে বলতে পারেন বায়োলজিক্যাল সায়েন্স, আমরা কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে কি করে যে ইঁদুরের উপর এক্সপেরিমেন্ট করে এবং সে সেই ইঁদুরকে মেরেও ফেলে, মেরে তার বিভিন্ন কি বলা যায় এগুলোকে, আহ, বিভিন্ন ইনভেস্টিগেশন করে, এক্সপেরিমেন্টাল রিসার্চ করে। তো যখন এনিমেলের নিয়েও কাজ করে, হিউম্যানে তো এটা করা যায় না, এনিমেলে এইসব যখন হয় তখন তারা প্রপার এক্সপ্লেনেশন দেয় যে হ্যাঁ এটা আমি সায়েন্সের বেশি কি বলে সায়েন্সের ভালোর জন্য করতেছি, এবং এনিমেলকে আমি একদম মিনিমাল কষ্ট দিয়ে আমি তাকে হয়তো মারতেছি, তারপর হচ্ছে এই কাজ করতেছি যেটা আমার গ্রেটার ফর দ্য গ্রেটার অফ হিউম্যান গুড। তো এই জিনিসগুলো ক্লিয়ারলি বলে আপনার হচ্ছে পারমিশন নিতে হয়। আর হিউম্যানের ক্ষেত্রে তো এটার বলার সুযোগই নাই, তাদের ক্ষেত্রে বলতে হয় যে আমি তার কোনো ক্ষতি হবে না, বা যতটুকু হয়তো লেটসে আমি একজনকে একটা মেডিসিন দিচ্ছি সেটার কোনো সাইড ইফেক্ট নাই অথবা এই বিষয় থাকবে। সো হালকা হয়তো কিছু কি বলে আমরা সিমটম সিমটম অসুবিধা থাকতে পারে, বাট মেজর কিছু না, এইসব নিয়ে পারমিশন নিতে হয়। ঠিক আছে, যেমন দেখেন এই যে একটা ইথিক্যাল রিভিউ এর চেক লিস্ট, ঠিক আছে, যেটা আমাদের পাবলিক হেলথ ফাউন্ডেশন নামে একটা আছে, এখানে আমরা কাজ করেছিলাম। দেখেন কি কি আছে: check the appropriate box to answer each of the following. If not applicable, write any. Source of the population. তারা কি ধরনের, ইল পপুলেশন নাকি নন ইল? তারপর does the study involve, মানে রিসার্চে কি সোশ্যাল রিস্ক আছে, ফিজিক্যাল রিস্ক আছে, সাইকোলজিক্যাল রিস্ক আছে, ডিসকমফোর্ট আছে, সবকিছু আমরা চেক করে দিই। তারপর দেখেন does the study involve, মানে হসপিটাল রেকর্ড নেব নাকি ফেটাল টিস্যু নিব, বুঝতে পারছেন? তারপর আর কি আছে, উইল সাইন ভার্বাল কনসেন্ট ফর্ম রিকোয়ার্ড, মানে আমি তাদের কাছ থেকে যে আমি এথিক্যাল বোর্ডের কাছ থেকে আমি পারমিশন নিলাম, কিন্তু আমি যার কাছ থেকে ডেটা নিব বা যার উপর এক্সপেরিমেন্ট করবো হিউম্যান, তার কাছ থেকেও আমার পারমিশন নিতে হবে। সেটা আমি নিচ্ছি কিনা দেখেন, ফ্রম দ্য স্টাডি পার্টিসিপেন্ট, ফ্রম দ্য প্যারেন্ট গার্ডিয়ান, হ্যাঁ, প্রিকশন টেকেন, মানে আমরা যে যাদের কাছ থেকে যাদের নিয়ে কাজ করতেছি তাদের পরিচয় গোপন থাকবে এমন প্রিকশনের মেজার আছে কিনা, সবকিছু আমি ডিটেলস দেখেন, অনেক কিছু দিতে হয়। এরপর কি আছে, উইল সাবজেক্ট বি ক্লিয়ারলি ইনফর্মড অ্যাবাউট। আচ্ছা, এবার এখানে এই জায়গাটার আগে আমরা আসি কনসেন্ট ফর্ম, ঠিক না, ইনফর্ম কনসেন্ট। সো যেটা বলছিলাম যে আমি ফার্স্টে প্রটোকল লিখে আমি বোর্ডের কাছ থেকে বা যে আছে অথরিটির কাছে পারমিশন নিলাম যে হ্যাঁ আমি ডেটা নিতে পারবো। এরপর আমি যাদের কাছে ডেটা কালেক্ট করব তাদেরকে বলতে হবে যে হ্যাঁ আমার এই কাজের মাধ্যমে আপনার হয়তো এই সমস্যা হতে পারে বা কোনো সমস্যা নাই, এই ক্ষতি, এই লাভ, ডিটেলস বলা। সেটা বলার পর তাদের কাছ থেকে পারমিশন নেওয়া, এটাকে বলে দেখেন ইনফর্ম কনসেন্ট, জাস্ট কনসেন্ট। বিয়ের ক্ষেত্রে আমরা যেটা বলি যে কনসেন্ট, হ্যাঁ, যে কবুল বলো, মানে সেটা আমরা কি বলি যে কাইন্ড অফ যে রাজি হওয়া অথবা না রাজি হওয়া, কনসেন্ট দেওয়া, এগ্রি করা, ঠিক না? কিন্তু এটার ক্ষেত্রে আমরা বলতেছি ইনফর্ম কনসেন্ট। তার মানে ইনফর্ম মানে কি, সে ইনফর্ম হবে, প্রপারলি সবকিছু জানবে, তারপর সে কনসেন্ট দিবে।
ঠিক আছে, এটা কিন্তু খুব ডিফারেন্ট। সো সেই ইনফর্মড এর মধ্যে কি কি থাকতে হবে দেখেন, উইল সাবজেক্ট বি ক্লিয়ারলি ইনফর্ম, মানে সাবজেক্ট মানে যারা যাদের কাছে আমরা আমার রেসপন্ডেন্ট, তারা কি কি বিষয় ক্লিয়ার থাকতে হবে, নেচার এন্ড পারপাস অফ দ্য স্টাডি, প্রসিজার্স যেগুলো ফলো করবো, ফিজিক্যাল রিস্ক, সেন্সিটিভ কোয়েশ্চেন্স, বেনিফিটস যদি থাকে, রাইট টু রিফিউজ টু পার্টিসিপেট, অর্থাৎ সে যদি পার্টিসিপেট করতে চায় সে যে কোনো সময় উইথড্র করতে পারবে কিনা, কনফিডেন্সিয়াল হ্যান্ডলিং অফ ডেটা, মানে আমার যে তথ্য নেওয়া হবে, মানে ইন কাইন্ডস অফ সার্ভে কাজ যদি হয় বা এক্সপেরিমেন্টাল, যে পার্সোনাল তথ্য সেগুলা মেনটেন করবে কিনা, কনফিডেন্সিয়ালিটি কারো কাছে প্রকাশ করে দিবে কিনা, কম্পেনসেশন অ্যান্ড অর ট্রিটমেন্ট ওয়্যার দেয়ার আর রিস্ক অফ প্রাইভেসি ইনভলভড ইন পার্টিকুলার প্রসিজার। দেখলেন কি বলতেছে, যদি কোনো এক্সপেরিমেন্টাল রিসার্চে ট্রিটমেন্টের কোনো সময় কোন বা এসবের ক্ষেত্রে অসুবিধা, হেলথ রিলেটেড রিস্ক থাকে, সেটার ক্ষেত্রে কম্পেনসেশন দেওয়া হবে কিনা, সবকিছু ক্লিয়ারলি আমরা বলে দিতে হবে। এটাকে আমরা বলি ইনফর্ম কনসেন্ট। এটার জন্য আমাদের যে কনসেন্ট ফর্ম থাকে, দেখেন কনসেন্ট ফর্ম, ঠিক আছে। যদি আপনাদেরকে ইংলিশটা দেখে বাংলা দেখে কনসেন্ট ফর টিচার, আমরা একটা কাজ করেছিলাম যেখানে স্টুডেন্ট এবং টিচাররা ছিল, স্টুডেন্টরা ছিল কি, স্টুডেন্টরা ছিল 18 বছরের কম। এই জন্য আমরা তাদের কাছ থেকে যে অনুমতি পত্র নিলাম, গবেষণার শিরোনাম, ভূমিকা ভূমিকা উদ্দেশ্য বললাম, আপনি যা করবেন, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ, সুবিধা এবং ঝুঁকি, দেখলেন রিস্ক আমি বললাম যে কোনো বেনিফিট আছে কিনা, কোনো রিস্ক আছে কিনা, আমার কনফিডেন্সিয়ালিটি, এবং দেখেন সম্মতি কার নাম দিচ্ছি, নিজে তার সম্মতিও দিচ্ছি, পিতা মাতার সম্মতিও নিয়েছি, কারণ তারা স্টুডেন্ট ছিল 18 বছর কম বয়সে। এবং আমার যারা 18 বছরের বড় তাদের ক্ষেত্রে সেম জিনিসই, খালি কনসেন্টের ক্ষেত্রে শুধুমাত্র তার কনসেন্ট, কারণ টিচার ছিল। ঠিক আছে, দেখেন কি কি আছে, আমার আর্টিকেলের টাইটেল, আর্টিকেলের ইন্ট্রোডাকশন, পারপাস, হ্যাঁ, এবং তার রোল, সে তার কি করতে হবে, এবং সে ভলেন্টারি পার্টিসিপেট করবে, তার রিস্ক টিক্স সবই আছে, হ্যাঁ, কোনো সুবিধা পাবেন না, কিন্তু কোনো রিস্ক রিস্ক ওইভাবে নাই, আপনার আপনার ইনফরমেশন আমি গোপন রাখবো, সবকিছু দিয়ে কনসেন্ট, এটাকে আমরা বলি ইনফর্ম কনসেন্ট। ঠিক আছে, ক্লিয়ার এই বিষয়গুলো? কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, না থাকলে এবার আমরা যাবো অ্যাভয়েড প্লাজিয়ারিজম। হ্যাঁ, প্লাজিয়ারিজম একটা এথিক্সের বিষয়, আপনারা জানেন। আর আপনারা কি বলতে পারবেন যে প্লাজিয়ারিজম বিষয়টা কি? একজন যদি একটু হাত হাত রেজ করে একটু বলেন, প্লাজিয়ারিজম বলতে আপনি কি বোঝেন? প্লেজিয়ারিজম বলতে নর্মালি হচ্ছে মানে অন্যের লেখা হচ্ছে কপি করে বা চুরি করে আসলে নিজে কিছু বলে চালিয়ে দেয় এক কথায়। আচ্ছা, আচ্ছা, এখন আমি ধরেন লেটসে সেটা বলে, আর আরেকজন হ্যান্ড রেজ করছেন, মুস্তাফিজ ভাই কিছু বলবেন, বলেন। ওইটাই ভাইয়া, যে প্লেজিয়ারিজম বলতে তো আমরা কুম্ভীলক ব্যক্তি বুঝি, নিজের বলে অন্যের চালিয়ে দেওয়া, ঠিক লেখাকে। না? তো লেট জি, ধরেন আমি নিজের বলে এখান থেকে একটা আর্টিকেল আমি এখানে কপি করলাম, কপি করে মানে এই ইনফরমেশনটা আমার দরকার কি, আমার আর্টিকেল আমার ব্যবহার করতে হবে লেটসে, এবং এখানে আমি অথরের নাম দিয়ে দিলাম, যেটাকে আমরা বলি সাইটেশন করলাম, কপি করলাম কিন্তু, ঠিক না? লেখা কপি করে সাইটেশন করলাম, এবং মানে সাইটেশন করবো লেটসে ধরেন যাই হোক, যে নামই হোক, আমি এখানে দিলাম সরোয়ারে, আমি তারটাকে সাইড করলাম, তার ইনফরমেশন, এটা কি প্লাজিয়ারিজম হয়েছে? কপি পেস্ট, কিন্তু ডিরেক্ট কপি পেস্ট। এটা একটু ভাইয়া কনফিউজিং, মানে এই বিষয়টা কেউ কি আমিও। বলতে পারবেন এটা কি প্লাজিয়ারিজম? আমি কিন্তু ডিরেক্ট লেখা কপি পেস্ট করলাম, কিছু চেঞ্জ করলাম, কিন্তু আমি আবার সাইড করে দিলাম, এটা কি প্লাজিয়ারিজম হবে নাকি হবে না? এনিওয়ান হ্যান্ড রেজ করবেন, তারপর আমি বলবো। হ্যাঁ, রেজ করেন, কোথায়? এটা কি, যদি এটা প্লাজিয়ারিজম হবে কি হবে না, একটু জাস্ট, অথবা মেসেজও লিখতে পারেন যে এটা প্লাজিয়ারিজম অথবা না, প্লাজিয়ারিজম না। এটা প্লাজারিজম না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা এটা কি প্লাজারিজম? যদি এটা না হয় এটা তাহলে কি বলেন তো? আচ্ছা, মোহিনী আপু বলেন এটা প্লাজারিজম। আচ্ছা, আপু কেন বললেন প্লাজারিজম বলেন তো? আমি কি তার লেখা চুরি করছি? এটা কেন প্লাজারিজম বলেন?
অবশ্যই আপনারা মানে দ্বিমত হবেন, ইটস এ গুড প্র্যাকটিস। একমত হওয়া মানে হলো হয় কিছুই বুঝেন নাই, নাহলে সবই বুঝছেন আর কি। তো আপনার দ্বিমত হওয়াটা উচিত। তো ওটা বলেন তো, এটা কেন প্লাজারিজম আপনি বললেন, এটা একটু আমার বলেন মহিনা আপু। আপনি আনমিউট করে বলতে পারেন মহিনা আপু, যে এটা এই কারণে প্লাজারিজম আমি বলছি। ও আচ্ছা, জি। আপনি তাহলে মেসেজ লেখেন। আচ্ছা, নাদিয়া সামনা বলছেন হুবহু কপি করছি, কিন্তু প্লাজারিজমের সংজ্ঞা প্রথম মানে ক্লিয়ার সংজ্ঞা হলো যে এটা আসলে চুরি করা। বুঝতে পারছেন? আমি যদি দেখেন, আমি আপনাদেরকে দেখাই প্লাজিয়ারিজম, আমি যদি যাই প্লাজিয়ারিজম, জাস্ট লিখি প্লাজিয়ারিজম, দেখেন কি বলতেছে। Plagiarism is the act of using someone else's work, ideas or words without proper attribution. Attribution মানে হলো সাইটেশন, হ্যাঁ। অ্যাট্রিবিউশন মানে হলো, আপনারা যদি দেখেন, এটা মানে হলো সাইটেশন করা, মানে ক্রেডিট দেওয়া। এন্ড ইট ক্যান হ্যাভ সিরিয়াস একাডেমিক। তার মানে আমি কিন্তু না, সেটা নিজের মতো হতে হবে বা হবে না সেটা আলাদা বিষয়, বাট আমি তো তাকে প্রপার ক্রেডিট দিচ্ছি। হতে হবে কি হবে না সেটা অন্য বিষয়, বাট আমি তো তাকে ক্রেডিট দিচ্ছি, তাহলে এটা কি প্লাজিয়ারিজম? কারণ প্লাজিয়ারিজম সংজ্ঞা অনুযায়ী হলো, আপনি যেটা বলতেছেন সেটা কিন্তু এই সংজ্ঞা অনুযায়ী প্লাজিয়ারিজম না। কারণ সংজ্ঞা অনুযায়ী বলতেছে যে উইদাউট প্রপার অ্যাট্রিবিউশন, কিন্তু আমি যদি প্রপার অ্যাট্রিবিউশন দিই তাহলে সেটা প্লাজিয়ারিজম না। তাহলে এটা কি? তাহলে আপনারা বলতে পারবেন এটা কি প্লাজিয়ারিজম? যদি না হয় এটা কি? আচ্ছা, প্রথমে তাহলে আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত এটা প্লাজিয়ারিজম না। প্লাজিয়ারিজমের সংজ্ঞা হলো আমি লেখা চুরি করছি। চুরি করছি মানে কি? আমি একজনের কাছ থেকে মানে না বলে নিয়ে নিছি। কিন্তু আপনি যদি একজনের কাছ থেকে জিনিস নেন এবং তাকে বলেন যে ভাই এটা তোমার কাছ থেকে নিছি, অসুবিধা নেই, বা আপনি ধরেন একজনের কাছ থেকে নিয়ে বলেন যে আমি এটা অমুকের কাছ থেকে নিছি, তাহলে এটা কি কোনো সময় চুরি হয়? সে তো এটা আপনাকে অ্যাকিউজ করবে যে আপনি চোর। তো এটাকে আমরা প্লাজিয়ারিজম বলি না, এটাকে আমরা বলি সিমিলার। আচ্ছা, মৃণাল কান্তি, জি প্লিজ, মৃণাল কান্তি কিছু বলবেন। আচ্ছা ভাইয়া, আমি যদি ওনাকে ক্রেডিট দিয়ে দিই তাহলে তো এটা প্লেজারিজম হচ্ছে না। আমি কারো লেখা না, নিলাম, ক্রেডিট দিয়ে না, দিলাম, তাহলে তো প্লেজারিজম হচ্ছে না। কপি করলে তো প্লাজিয়ারিজম হবে হবে না। এক্স্যাক্টলি, কপি পেস্ট করলে এটা প্লাজিয়ারিজম না। এখন সমস্যা হলো, আপনি যদি কপি পেস্ট করেন, কিন্তু ওই যে টার্নিটি নামে একটা সফটওয়্যার আছে, আপনারা জানেন, প্লাজিয়ারিজম চেকারে কপি পেস্ট করার পরে ক্রেডিট দেই, তারপরে ওই সফটওয়্যার ধরে, ঠিক না? যে আপনারা অনেকে জানেন মনে হয়, টার্নিটিন বা যেটাই হোক না কেন, প্লাজিয়ারিজমের মধ্যে আমরা কপি পেস্ট করে অথরকে সাইড করার পরেও আমাকে ধরে। তো এই যে ধরে, এটাকে আমরা বলি সিমিলারিটি, মানে লেখার সিমিলারিটি। ঠিক আছে? এই যে দেখেন, এই যে আমার যে সফটওয়্যার, এই যে টার্নিটিন দিয়ে দেখে কি লেখা দেখেন, 38% ওভারঅল সিমিলারিটি। তার মানে সে সিমিলারিটি চেক করে, তার কাজ প্লাজিয়ারিজম চেক করা না। দেখেন 25% ঝাপসা হয়ে গেছে না? টার্নিটিনের রিপোর্ট, হ্যাঁ, টার্নিটিন report। এই যে এটা যদি একটু দেখি, দেখেন প্লাজিয়ারিজম চেক লিখলো, এরপরে এটাকে আমি যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন কি লেখা, সিমিলারিটি ইন্ডেক্স, দেখলেন 63% সিমিলারিটি ইন্ডেক্স। এখানে কোথাও প্লাজিয়ারিজম লেখা আছে? লেখা নেই কিন্তু। এবং এই সিমিলার ইন্ডেক্স কোথা থেকে মিন? ইন্টারনেট সোর্স, পাবলিকেশন, স্টুডেন্ট পেপারস। তার কারণ দেখেন, এই দেখেন এই আর্টিকেলটাই দেখেন, উ চেন মানে সে একজন অথরের নাম, সে এখানে কিন্তু সাইট করছে, ঠিক না? দেখেন এখানে 8L24 2014 সাইট করছে, প্রত্যেকটা লেখার পরে সে সাইট করছে, তারপরেও তার 63% দেখাচ্ছে। এটাকে প্লাজিয়ারিজম বলেন, এটাকে বলে সিমিলারিটি ইন্ডেক্স। এখন আপনাদের কথা হলো যে জার্নালে কি আসলে প্লাজিয়ারিজম একসেপ্ট করে কিনা? জার্নালে 0% প্লাজিয়ারিজম, মানে আপনি যদি চুরি করেন এটা অ্যাকসেপ্টেড হবে না। জার্নালে যেটা অ্যাকসেপ্ট করে সেটাকে বলে সিমিলারিটি ইন্ডেক্স, তবে সেটার একটা লেভেল আছে। ঠিক আছে? এই জায়গাটাতে আমাদের মেন সমস্যা, যে আমি ভাবি যে কপি পেস্ট করলাম, আমি সিমিলারিটি থাকলে আমার পেপার কি, মানে আমার পেপার রিজেক্ট কেন করে দেয়? নিয়ম হলো, আমার আমি একজনের কাছ থেকে ইনফরমেশন নিব, তারটা সাইড করব এবং এটা নিজের ভাষায় লিখবো, যাতে আমার এই সিমিলারিটি না থাকে, আমার নিজস্ব কোনো কন্ট্রিবিউশন, আর্টিকেল ম্যানুস্ক্রিপ্ট রাইটিং আমার কন্ট্রিবিউশন থাকে। এবং এই সিমিলারিটি ইন্ডেক্স, এটা যদিও ওয়াইডলি কত পার্সেন্ট মানে হইলে অ্যাকসেপ্ট করে আমরা জানি না, বাট
আমরা একটা গেস করতে পারি যে হয়তো 20% কম হইলে সিমিলারিটি সেটাকে মানে জার্নাল গুলো একসেপ্ট করে, সেটাও ডিপেন্ড করে। এমন যদি হয় যে কারোর রেজাল্ট সেকশনে 20% সিমিলারিটি, তার মানে কোনো একটা ঝামেলা আছে। ওভারঅল বিভিন্ন সেকশন মিলিয়ে, যেমন মেইনলি সিমিলারিটিটা কোথায় আসে, ইন্ট্রোডাকশন, মেথড, ডিসকাশন পার্ট গুলো, কারণ এগুলো আমরা লিটারেচার রিভিউ থেকে নিই, ঠিক না? ইন্ট্রোডাকশনের পার্ট টোটালটাই আমাদের লাগে। তো এইসব অংশতে যদি কিছু থাকে সিমিলারিটি, তাও সেটা 20% কম হলে তখন মানে ডিপেন্ডস করে, কোথাও হয়তো 30% নেয়, আমরা এক্স্যাক্টলি কোনো জার্নালে বলে দেওয়া থাকে না কত পার্সেন্ট একসেপ্ট করে, ঠিক আছে? বাট এরকম অ্যারাউন্ড এরকম থাকলে সেটা আমরা পেপার গুলা একসেপ্ট করে, 20% এর কম থাকাই বেটার আর কি। তো যেটা বললাম তার মানে ক্লিয়ার কাট, প্লাজারিজম 0%, 1% হলেও সেটা রিজেক্টেড অবশ্যই। মানে যদিও মানে প্লাজারিজম কোনটা সেটা তো আর কেউ জানে না, মানে এভাবে তো বোঝার সুযোগ নেই। আর যদি কেউ বুঝতে পারে প্লাজারিজম, কিন্তু সেটা 1% সেটা রিজেক্টেড হবে, এটা আমরা কপিকে নিজের বলে চালিয়ে দেওয়া। কিন্তু সিমিলারিটি ইন্ডেক্স আমরা কম বেশি সেটা করতে পারি এবং সেটা অ্যাকসেপ্ট করতে পারি, তার মানে আমার নিজের ভাষায় লিখতে হয় আর কি, ঠিক না? যে আমার আর্টিকেল নিয়ে, এটা আমরা যেটা আর্টিকেল রাইটিং নিয়ে আমরা কথা বলবো। তো ক্লিয়ার এই বিষয়টা সবাই? কোনো কোয়েশ্চেন? ভাইয়া আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে হ্যাঁ, আমাদের মানে আমি থিসিস করতে গিয়ে তখন টার্নিং ট্রেনের রিপোর্ট যেটা আসছিল যে সিমিলারিটি আপনার মোর দ্যান মেবি 27 or 28 আসছিল, কিন্তু প্লেজিয়ারিজম বলেন বা এই সিমিলারিটি বলেন, এটা যদি মনে করেন পাবলিশিং এর ক্ষেত্রে যদি বলি, এরা কতটুকু পর্যন্ত অ্যাকসেপ্ট করবে বা এটা এটা ওই কি যে আমি আদৌ বললাম, এটা কোনো মানে এক্সপ্লিসিটলি বলে দেওয়া থাকে না, কোনো জার্নালি আপনি পাবেন না। বাট অ্যারাউন্ড হয়তো 20% আমরা, কারণ আমরা তো যে আগে চেক করে নিই, কারণ আমরা চেক করে তারপর করি, তো 20 থেকে 25% আমরা দেখছি যে অনেক সময়, বা আমাদের টার্গেট থেকে 20% কম, তো 20% কম দিয়ে আমরা পেপার পাবলিশ করছি এখন পর্যন্ত, আমি আর কি। কিন্তু ভাই আমার experience। ওরা যে মানে ওই রিপোর্টটা যে বিশেষ করে ট্রানজিশনে আমাদের মানে একটা সিমিলারিটি দেখাইছিল, আমাদের বেগম রোকেয়া ইউনিভার্সিটি রংপুর এই নামটা সহ সিমিলারিটি দেখাইছে। হুম। হ্যাঁ এক্ষেত্রে হ্যাঁ, এগুলো দেখেন, এখন কি করা যায়? এটা কিছু করার নাই, এটা কিছু করার নাই, এটাই বললাম যে সিমিলারিটির এই জন্য তো, যদি এই সমস্যাগুলি না থাকতো তাহলে তো 20% অ্যাকসেপ্ট করতো না তারা, তারা বলতো যে তোমার 0% সিমিলারিটি থাকতে হবে আপনাদের, ঠিক না? কিন্তু যেহেতু এরকম সমস্যাগুলো আছে, এই জন্য তো বললাম যে হয়তো কোথাও 30% তারা অ্যাকসেপ্ট করতে পারে, কারণ এই যে এই সমস্যাগুলো নাম সহ চলে আসে। এই কারণে সিমিলারিটি আমরা বলি যে 20%, 30%, আপনারা 27% হয়তো অ্যাকসেপ্ট করতে পারে যদি ওরকম নামের ইস্যুগুলা বা এমন কিছু ইস্যু ধরে যেগুলো কোনো ওয়ে নাই চেঞ্জ করার, যেমন ক্লিনিক্যাল রিসার্চে অনেক এই সমস্যাটা হয়, যে আমার হয়তো কোনো একটা সিমটমস এর নাম তো সে সব জায়গায় সেম থাকবে, ঠিক না? তো আমার যদি পুরো রিসার্চের মধ্যে অ্যাটলিস্ট 30% লেখা সিমটমস গুলো নামই শুধু থাকে, তাহলে তো আমার সিমিলারিটি চেঞ্জ করার কোনো সুযোগ নেই। তো তখন হয়তো 30% সে একসেপ্ট করতে পারে, কিন্তু যেখানে হয়তো এরকম কিছু নেই, এই ফিল্ড ওয়াইজ ভ্যারি করে, এই জন্য কেউ ক্লিয়ারলি মেনশন করে না যে কত পার্সেন্ট সিমিলারিটি একসেপ্টেড। কাজে ওটা নিয়ে আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনাদের টার্গেট থাকবে আমি মিনিমাম যত করা যায় সিমিলারিটি সেটা করে আমি করবো, এবং দেখবেন সমস্যা হবে না। জান্নাতি ফেরদৌস আপু, থ্যাংক ইউ। জান্নাতি ফেরদৌস আপু প্লিজ। শোনা যাচ্ছে না, আপনার মানে আনমিউট করা নেই। আচ্ছা, আচ্ছা, এবারে একটা মজা দেখেন, কার্নিটিনের রিপোর্টে দেখেন নিচে কি বলা আছে, দেখেন কার্নিটিনের রিপোর্ট, দ্য সিমিলারিটি স্কোর ইজ এ গাইড, নট এ জাজমেন্ট অফ প্লেজিয়ারিজম। দেখছেন, highlighted matches show where your text overlaps with existing sources. হ্যাঁ, প্রপার সাইটেশন এন্ড কোটেশন ইউসেজ আর এসেনশিয়াল। এবার দেখেন কই গেল আর, এটাই আর কি। তার মানে তারা ক্লিয়ারলি কিন্তু বলে দিচ্ছে। আর একটা দেখেন টার্নিটিউস, আচ্ছা না এটা দরকার নেই, তার মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, সিমিলার স্কোর ইজ এ গাইড, নট এ জাজমেন্ট অফ প্লেজারিজম। তার মানে এটা তারা ক্লিয়ারলি বলেই দিচ্ছে যে আমার কাজ হলো এটাই। এই যে এটা টার্নিটিভ রিপোর্ট হাইলাইটেড টেক্সট ইন ইওর সাবমিশন দ্যাট ম্যাচেস এক্সিস্টিং সোর্স, সিমিলারিটি স্কোর। আচ্ছা, তাহলে আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমরা, না থাকে তাহলে আমরা এখানে এন্ড করব। আর আমি তো আছি গ্রুপে, আপনাদের সাথে তো কথা হবেই, অসুবিধা নেই।